আমি গত 2016-17 বা 17-18 তাদের সময় বাজেট বুকগুলি আমি স্টাডি করছিলাম, পড়ে দেখছিলাম যে তাদের সময়ে বাজেটে কি রাখা হয়েছিল। এবং দীপঙ্কর শেখ মহোদয় এখানে নিয়ে উনি বলে গেছিলেন ওনার সময়ে যে ওনারা যদি বাজেট করতেন আজকের দিনে দাঁড়িয়ে বাজেটটা কেমন। আমি তাদের বাজেটগুলি ভালো করে পড়ার পর আমি যেটা দেখলাম, লাস্ট তারা যেটা বাজেট করেছিল সম্ভবত 2016-17, তপন চক্রবর্তী সেই সময় ফিনান্স মিনিস্টার ছিলেন, 57টা প্যারা সেখানে ইনক্লুড ছিল, 57 প্যারা। 57 প্যারার মধ্যে মোর দেন 50% প্যারা এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্রিটিসিজম করে। অর্থাৎ কেন্দ্র আমাদেরকে দিচ্ছে না, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের জন বিরোধী কি বলে উদ্দেশ্য, এরকম আমলা ওরা বলে। প্রায় 57 প্যারার মধ্যে মোর দেন 50% পয়েন্টে সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্রিটিসিজম করেছে। ওয়ারাজ আমাদের সময় যে বাজেটটা তৈরি হয়েছে, এইবারের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী এখানে দেখুন আপনি 257টি প্যারাকে ইনক্লুড করেছে, 257। এই 257টা প্যারার মধ্যে এখানে কোথাও কিন্তু পলিটিক্যাল স্পিচ না, যে আমাদের এই নীতি, আমরা এই করবো সেই করবো, আমাদের চীন, রাশিয়া, ভারত, এগুলি নিয়ে কিছু লেখা নেই। ডিপার্টমেন্ট ওয়াইজ কোন ডিপার্টমেন্ট কি কাজ করবে আগামী দিন এবং তার মেজর অ্যাচিভমেন্ট, what is the major achievement of the department and what are the key initiatives taken by the department in next financial years, that is to be mentioned in this passage. তো এই যে একটা বিষয়, এটাও কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হবে। আমি অন্যান্য দপ্তরের বিষয়ে বলার আগে নিশ্চয়ই অন্যান্য দপ্তরের মন্ত্রীরা আছেন, তারা সেগুলিকে ডেসক্রাইব করবেন। আমি আমার ডিপার্টমেন্টের কথা যদি বলি, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আমি বামপন্থীদের বাজেটের বইটাও দেখেছি। তাদের সময়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে মাত্র একটা প্যারা ছিল, এবং একটা প্যারার মধ্যেও তারা সেই রকমের কিচ্ছু লিখেনি যে তারা রাজ্যের মানুষের জন্য পরবর্তী সময় কি করবে। শুধু সিম্পলি লিখেছে 1-2টা স্কিম তারা রাজ্যে চালু আছে। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কি কাজ করছে, সবগুলি তো সম্ভব হয় না। আমাদের কাছে অনেকগুলি স্কিম প্রজেক্ট রয়েছে, স্টেট বাজেট স্কিম এন্ড সেন্ট্রাল বাজেট স্কিম। এগুলির উপর দাঁড়িয়ে আমরা যেটা দিচ্ছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা দিয়েছি, এবং এই বছরের বাজেট আমি ফিনান্স মিনিস্টারকে ধন্যবাদ জানাবো, although he is not present here. I propose to launch 50 new mini mobile veterinary units from 2025 to 2026. An amount of rupees 4.50 crore is allocated for this purpose. এখন গত বিধানসভাতেও আমি সম্ভবত এটার উপর একটা স্টেটমেন্ট দিয়েছিলাম। এখানে বিধানসভায় অনেক বিধায়করা বলেছেন, অনেকে প্রশ্ন এনেছেন যে আমার এলাকাতে নতুন ভেটেরিনারি সেন্টার খোলা হবে কিনা। যেমন আমাদের হিন্দু দেবনাথও সেদিন বলেছিলেন, আরো অন্যান্য বিধায়করা বলেছেন। রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষকে যাতে প্রাণীর চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমাদের কাছে যেমন সাব সেন্টার রয়েছে, ভেটেরিনারি সাব সেন্টার, ভেটেরিনারি ডিসপেন্সারি, হসপিটাল, এবং আমাদের আরকেআই, যেটা আমাদের আরকে নগর কলেজ রয়েছে, সেখানে আমাদের স্পেশাল হসপিটাল রয়েছে। সবকিছুর বাইরেও যাতে আমরা 100% মানুষের কাছে পৌঁছাতে পারি, তার জন্য আমাদের কাছে MBUs ফ্যাসিলিটি রয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ MBUs? MBUs মিন মোবাইল ভেটেরিনারি ইউনিট। রাজ্যের যে কোনো প্রাণী পালক, তার গরু, ছাগল বা গৃহপালিত পশু যদি সিরিয়াস অসুস্থ হয়, তার চিকিৎসার জন্য যদি মনে করো সেই পশুকে সে হাসপাতালে নিয়ে যেতে পারে না, সেই ক্ষেত্রে 1962 তে কল করলে, আমাদের সেন্ট্রাল নাম্বার 1962 তে কল করলে আমাদের ডিপার্টমেন্টের যারা ডক্টর রয়েছেন, প্যারামেডিক্যাল স্টাফ রয়েছেন, নন মেডিকেল স্টাফ রয়েছেন, তারা কিন্তু গিয়ে অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটির মাধ্যমে তাদেরকে বাড়িতে গিয়ে মেডিকেল ফ্যাসিলিটি পৌঁছে দেয়, ট্রিটমেন্ট ফ্যাসিলিটি। তো এই মুহূর্তে আমাদের কাছে 13টি অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি রয়েছে। আমরা দেখেছি 13টা অ্যাম্বুলেন্স যেটা রয়েছে, which is প্লিজ আমি জাস্ট মাননীয় মন্ত্রীর গোচরে
যে আমাদের ফার্মটা রয়েছে, এখানে 50% মুরগি ইতিমধ্যে মারা গেছে, সাসপেক্টেড বার্ড ফ্লু। আপনি জানেন, হয়তো আপনার গোচরে আছে, যে না থেকে দয়া করে এটা যাতে ফার্দার এটা যাতে স্প্রেড না হয় এবং it is being suppressed. So I just wanted to ventilate to you to take appropriate steps in that. হ্যাঁ, ঠিকই বলেছেন। এরকম কিছু একটা সাসপেক্টেড ইস্যু রয়েছে, কিছুটা এফেক্ট হয়েছে আমাদের, এবং অলরেডি উই হ্যাভ টেকেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার টু প্রিভেন্ট ফার্দার স্প্রেড অফ দ্যাট পার্টিকুলার ডিজিজ। সো এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, এটার উপর কাজ করে ডিপার্টমেন্ট। তো আমরা যেটা বলছিলাম, 13টা যেহেতু ইনসাফিসিয়েন্ট আমাদের কাছে, এই বছর আমরা বাজেটে রেখেছি আরো আমরা, অর্থাৎ 50টা নতুন মিনি মোবাইল ব্যাটারি আমরা কিন্তু আগামী দিন রাজ্যের প্রাণী পালকদের সাথে নিয়ে আসছি। এই যে 50টা নিয়ে আসছি, এরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত রিমোট এরিয়া, যেখানে আমাদের সাব সেন্টার নেই, হসপিটাল নেই, সেখানে তারা গাড়ি নিয়ে গিয়ে সেখানে ডক্টররা সার্ভিস প্রোভাইড করে। তো আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম, এবং তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ফিনান্স মিনিস্টারকে ধন্যবাদ জানাবো এটাকে স্যাংশন দেওয়ার জন্য। গোমতী ডায়েরি ডেভেলপমেন্ট আমাদের যেটা কোঅপারেটিভ রয়েছে, এটা একটা রাজ্যের মধ্যে অন্যতম কোঅপারেটিভ, বিশেষ করে ডায়েরি সেক্টর। এটাকে স্ট্রেংথেন করার জন্য এই বছর আমরা আরো 2 কোটি টাকা বরাদ্দ রেখেছি, যাতে তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গুলো এবং অন্যান্য অ্যাসোসিয়েটেড বিষয়কে তাদেরকে সহযোগিতা করার জন্য। এই প্রথমবার ত্রিপুরা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে যারা প্রাণী পালক আছে, যারা গৃহপালিত পশু পাখি পালন করে যাদের জীবন জীবিকার জন্য, তাদেরকে ফার্দার মোটিভেট করার জন্য আমরা প্রাণী পালক সম্মান নিধি চালু করেছি। মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান, কৃষি সম্মান নিধি যেরকম রয়েছে 6,000 টাকা, সিমিলারলি মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি আমরা চালু করেছি। এবং গত বছরও আমরা 5,000 ফার্মার্সকে বেনিফিট প্রোভাইড করেছি। এই বছরও বাজেটে আমরা সেটা প্রাবধান রেখেছি, আগামী বছরেও আরো 5,000 প্রাণী পালককে আমরা 6,000 টাকা করে প্রতি বছর তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। এর বাইরে বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে আপনারা জানেন এগ্রি অ্যালাইড সেক্টর আর প্লেইং এ কি রোল টু স্ট্রেংথেন দ্য রুরাল ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রিশন। সেই ক্ষেত্রে এনএলএম বলে একটা আমাদের খুব ইম্পর্টেন্ট স্কিম রয়েছে, ন্যাশনাল লিভলিহুড মিশন। এই ন্যাশনাল লিভলিহুড মিশনে আমরা বলছি, যদি কোনো প্রাণী পালক বড় কোনো অ্যাসেট তৈরি করতে চায়, এন্টারপ্রেনিউর হতে চায়, সে কোনো ফার্ম খুলতে চায়, সাপোজ মনে করুন কেউ গোট ফার্ম খুলতে চায়, পিগরি ফার্ম করতে চায়, পোল্ট্রি বা ডাকারি করতে চায়, তার এস্টিমেটেড ভ্যালু যদি 40 লাখ আসে, 50% আমরা সাবসিডি দিচ্ছি। অর্থাৎ 40 লাখ টাকা যদি তার প্রজেক্ট ভ্যালু আসে, 20 লাখ টাকা আমরা সাবসিডি দেবো। 20 লাখ টাকা সে নিজে ইনভেস্ট করতে পারে, অথবা সে নিজে ইনভেস্ট করতে পারে, অথবা সে ব্যাংক থেকে লোন নিতে পারে। তো এরকম অনেকগুলি স্কিম ডিপার্টমেন্টে রয়েছে, যেগুলির মাধ্যমে আজ রাজ্যে প্রাণী পালকরা উৎসাহিত হচ্ছেন এবং বিভিন্ন ভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে। ফিশারি ডিপার্টমেন্টের কথা আমি আজ শুরুতেই বলেছি কিভাবে ফিশারি ডিপার্টমেন্ট কাজ করে চলছে, আমি বিস্তারিত বলবো না। তবে এই বছর আমরা ফিশারি ডিপার্টমেন্টকে আরো সর্বাধিক ফ্যাসিলিটি প্রোভাইড করার জন্য ফিশ ফার্মার যারা আছেন তাদের জন্য আমরা অনেকগুলি সুবিধা রেখেছি। তার মধ্যে জিএআইএস স্কিম, ইন্স্যুরেন্স স্কিম, অর্থাৎ কোনো ফিশ ফার্মার মনে করুন মাছ ধরতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোথাও তার ডেথ হয়, সেই ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স তাকে প্রোভাইড করার ফ্যাসিলিটি বা ব্যবস্থা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট রেখেছে। তো এরকম অনেকগুলি সুবিধা আমাদের ডিপার্টমেন্ট প্রোভাইড করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই, মাননীয় চেয়ারম্যান স্যার, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, এবং রাজ্যের যারা পিছিয়ে পড়া অংশের মানুষ রয়েছেন, বিশেষ করে আর্থিকভাবে দুর্বল মানুষ, তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে তপশিলি জাতি কল্যাণ দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলছে। তার মধ্যে আমাদের যেমন বিশেষ করে এসসি কমিউনিটির যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ এন্ড হায়ার এডুকেশনের জন্য স্কলারশিপ আমরা প্রোভাইড করছি। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার মাধ্যমে
আমাদের স্টেট বাজেট সেন্ট্রাল বাজেট থেকে যে সমস্ত স্কিম কভার করে না, সেই জায়গাতে গ্যাপ ফিলিং ফান্ড হিসাবে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় আমরা গ্যাপ ফিলিং ফান্ডও কিন্তু কাজ করছি। প্রতি বছর 20 লক্ষ টাকা করে আমরা 32টা গ্রাম পঞ্চায়েতকে দিচ্ছি, যেগুলি প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার সাথে যুক্ত হয়েছে। তো এগুলির উদ্দেশ্য কি, যাতে তাদেরকে আমরা ফিনান্সিয়ালি অ্যাজ ওয়েল এজ সোশ্যালি তাদেরকে আমরা স্ট্রেংথেন করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি বলতে চাই, আমাদের মিডিয়া বন্ধুরা আছে নিশ্চয়ই, তারাও এটাকে হাইলাইট করবে। বিগত সময় বামপন্থীদের আমলে তো আমরা অনেক স্লোগান শুনেছি, মিছিল মিটিং এর কথা আমরা শুনেছি, লড়াই লড়াই লড়াই। প্র্যাকটিক্যালি তারা কি পেয়েছেন গ্রামের মানুষ, এটা তো আমাদের সামনেই রয়েছে। আমি বলছি আজকের দিনে তপশিলি জাতিভুক্ত যারা পরিবার আছে, যারা ফিনান্সিয়ালি উইক, তাদের মধ্যে থেকে যদি কোনো গার্জিয়ান মনে করে, বা ধরুন সে ফর এক্সাম্পল এসসি কমিউনিটি থেকে বিলং করে কোনো একটা স্টুডেন্ট পড়াশোনাতে ভীষণ ভালো, সে তার মেধা আছে, কোয়ালিটি আছে, সে ডাক্তার হতে পারে, কিন্তু তার ফিনান্সিয়াল কন্ডিশন সেই রকম ভালো না যে তার গার্জিয়ান তাকে ডাক্তার পড়াতে পারে। আমি বলছি সেই সমস্ত পরিবারকে যে স্বপ্ন আপনি দেখুন, স্বপ্ন পূরণ করার দায়িত্ব এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নেবে। হাউ, লেট মি টেল ইউ। ধরুন একটা প্রাইভেট ইনস্টিটিউশনে কোনো একটা স্টুডেন্ট মেডিকেল পড়তে যাবে, এবারে তার মেডিকেল ফি যদি ধরুন 50 লাখ হয়, 50 লাখ টাকা হতে পারে, কোনো কোনো প্রাইভেট বেশিও লাগে আজকালকে আমরা যেটুকু শুনি, গভর্নমেন্ট ইনস্টিটিউশনে তো অনেক কম লাগে। প্রাইভেট ইনস্টিটিউশনে যদি কোনো এসসি কমিউনিটির ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায়, সেই এসসি স্টুডেন্টকে আমরা প্রতি বছর এমবিবিএস কোর্সের জন্য 4 লাখ টাকা করে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাকে প্রোভাইড, 4 লাখ পার ইয়ার। এবারে 5 বছরের যদি কোর্স হয়, তার মানে কি 20 লাখ টাকা আমরা দিচ্ছি। ইন এডিশন টু দ্যাট, তারা যে হোস্টেলে থাকবে, হোস্টেল ফি বাবদ আরো 13,500 টাকা করে আমরা প্রদান করছি। তার মানে আপনি 5 বছর হিসাব করে দিন, 13,500 পার ইয়ার। আপনার কি বলে 5 বছরে আমরা কত টাকা দিচ্ছি, তারপর 4 লাখ করে 5 বছর আমরা দিচ্ছি প্রতি বছর। এর বাইরে আমাদের স্টেট বাজেট থেকে আমরা আরেকটা স্কিম রেখেছি, ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা যেটা আমরা 1 লাখ টাকা যেটা দিচ্ছি, সেটাকে আমরা দুইটা ইনস্টলমেন্টে দেবো। ফার্স্ট ফেজে 50,000, সেকেন্ড ফেজে আরো 50,000। সো 1 লাখ টাকা আমরা দিচ্ছি সেখানে, ওইদিকে 20 লাখ 21 লাখ টাকা, প্রায় 22 থেকে 23 লাখ টাকা আমরা একটা এসসি কমিউনিটির ছেলে মেয়েকে শুধু ডাক্তারি পড়ার জন্য দিচ্ছি। তাহলে দেখুন প্রায় 60%-এরও বেশি কিন্তু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাকে সাহায্য করছে। তো বাকি গ্র্যান্ট একদম ফ্রি অফ কস্ট, এটা আমরা তাকে ডাইরেক্ট তাকে ফ্রি অফ কস্ট দিচ্ছি, সাহায্য করছি, অ্যাসিস্ট্যান্স। এবারে কেউ যদি বিডিএস করতে চায়, তার জন্য আলাদা। টোটাল আমাদের কাছে প্রায় ধরুন 43 প্রভিশনাল কোর্স রয়েছে, স্পেশাল কোর্স যেটা, তার মধ্যে বিডিএস রয়েছে, মাস্টার অফ ডেন্টাল সার্জারি, বিএইচএমএস, বিএমএস, ডক্টর অফ ফার্মাসি, এমটেক ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ ফার্মাসি, বিএসসি ফিশারি, অনেকগুলি কোর্স যেগুলি প্রফেশনাল কোর্সে পড়ে। আমাদের রাজ্যের অনেক ছেলেমেয়েরা আজকালকে টেট পরীক্ষা দেওয়ার জন্য বিএড করতে হয়, তাদেরকে বিএড করতে যায়। বিএড যদি কোনো স্টুডেন্ট করতে চায়, কি ফ্যাসিলিটি পাবে তারা? বিএড এর ক্ষেত্রে আমার ডিপার্টমেন্ট বলছে 37 নম্বর পয়েন্টে যেটা আমরা বলছি, যদি প্রাইভেট ইনস্টিটিউশন হয় তাহলে তাকে বছরে 60,000 টাকা করে আমরা দিচ্ছি। ইট ইজ 2 বছরে 1,20,000 টাকা দিচ্ছি। এর বাইরে আবার আমাদের এই কি বলে হোস্টেল ফি বাবদ আরো 6,000 টাকা তাকে আমরা দিচ্ছি প্রতি বছর। তো এই যে ফ্যাসিলিটিগুলি, এগুলি আপনাদেরকে জানতে হবে। শুধু চাইনিজ বিচারধারা মাথায় নিয়ে ঘুরলে চলবে না। এই সরকার যেভাবে রাজ্যের মানুষের জন্য কাজ করছে এবং কতগুলি ফ্যাসিলিটি মানুষকে দিচ্ছে, এগুলি আমাদের জানতে হবে এবং এগুলিকে অ্যাপ্রিসিয়েটও করতে হবে। যারা দিশাহীন বাজেট বলে চলে গেছে বাইরে নিজের পার্টির মিটিং অ্যাটেন্ড করার জন্য, তাদেরকেও জানতে হবে তাদের এলাকাতে এসসি কমিউনিটির লোক থাকে, কারণ তাদেরকেও সেই ফ্যাসিলিটি দিতে হবে। এর বাইরে আরেকটা, যেমন নার্সিং করতে যায় অনেকে, বিএসসি নার্সিং বা অন্যান্য জিএনএম, এএনএম, সেই ক্ষেত্রে আমরা বলছি যদি কেউ নার্সিং করে থাকে, বছরে আমরা 80,000 টাকা করে ফ্যাসিলিটি দিচ্ছি।
এবং হোস্টেল ফি বাবদ আরো 9,500 টাকা। সিমিলারলি আবার ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সে পাবে। তো টোটাল 43 কোর্সের জন্য আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাঠিয়েছি, বাট উইথ সার্টিন কন্ডিশন। কন্ডিশন কি? ফার্স্ট তাকে এসসি সার্টিফিকেট থাকতে হবে। নাম্বার 2, তাদের বাৎসরিক ইনকাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে তাদের ফ্যামিলি। যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার নিচে আছে তারা সেই ফ্যাসিলিটি পাবে। আর থার্ড কন্ডিশন হচ্ছে কি, তাদেরকে এনএসপি পোর্টালের নাম ফিল আপ করতে হবে, নাম অন্তর্ভুক্ত করতে হবে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই পোর্টালে ফর্ম ফিল আপ করলে সেই ফ্যাসিলিটি সে পেয়ে যাবে। এখানে কোনো অফলাইন সিস্টেম নেই, যে কেউ এনিবডি ক্যান পার্টিসিপেট অর enroll his name in the NSP portal. So এই সুযোগ সুবিধাগুলি আমাদের এই ডিপার্টমেন্টে রয়েছে। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি যদি একটা একটা করে বলতে চাই, এখানে অনেকগুলি স্কিম রয়েছে, অনেক সুবিধা রয়েছে যেগুলি আমাদের বাজেটে এই বছর অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই, বিশেষ করে এবার এই বছরের বাজেটে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার ক্ষেত্রে বা মহিলা সম্মানের ক্ষেত্রে যেভাবে তিনি ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসেছেন এবং সিগনিফিকেন্ট কতগুলি প্রপোজাল এখানে রেখেছেন, এটা সত্যি অ্যাপ্রিসিয়েবল। এবং যেভাবে মেয়েদের বিয়ে বাবদ, মেয়ে কন্যা সন্তান যদি জন্ম হয় কোন অন্তর্দয় পরিবারে, তার জন্য 50,000 টাকা রাখা হচ্ছে, 18 বছর পর তাকে 10 লাখ টাকা দেওয়া হবে ফ্যামিলি। তারপর যেমন ধরুন বিয়ে বাবদ আলাদা করে সাহায্য করা হচ্ছে। মেন্টালি যারা ডিসেবল, যাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলি, তাদের ভাতা 5,000 টাকা ইনক্রিজ করা হচ্ছে। এটা কিন্তু একটা সত্যি মানে ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্যের ইতিহাস। তো এগুলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো রাজ্যের মানুষের কল্যাণার্থে এভাবে গুরুত্বপূর্ণ এবং ইনোভেটিভ স্কিমগুলি নিয়ে আসার জন্য। মাননীয় সিনিয়র মেম্বার তো চলে যাচ্ছেন, উনি অনেক কিছু বলেছিলেন, আমি ভাবছিলাম এক দুইটা রিপ্লাই দেবো, হাউএভার আনফরচুনেট ফর মি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী সম্মানিত নরেন্দ্র মোদীজির বিষয়, তিনি বলছেন ভারতবর্ষে সূর্যের কিরণ যে জায়গাতে প্রথম পড়ে, অর্থাৎ নর্থ ইস্ট। আমরা জানি ভারতবর্ষের সূর্যের কিরণ আমাদের অরুণাচলে ফার্স্ট পড়ে কোনো একটা পার্টিকুলার জিনিস, এটাকে তিনি ফার্স্ট বিলিভ করেছেন। আপনারা যেটাকে বলছেন লাস্ট লুক ইস্ট পলিসি, আমাদের প্রাইম মিনিস্টার বলছেন নো, এটাকে চেঞ্জ করতে হবে এবং এটাকে অ্যাক্ট ইস্ট পলিসি তৈরি করতে হবে। এবং নর্থ ইস্টকে যেখানে পেছনে রাখা হয়েছে, উগ্রপন্থার জায়গা, নকশালিস্টের জায়গা, কমিউনিস্টের জায়গা বলে, মাওবাদীদের জায়গা বলে, আজ প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টকে ডেভেলপমেন্ট করার জন্য অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে যেভাবে তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত নর্থ ইস্টকে ডেভেলপমেন্ট করা যাবে না ভারতবর্ষ ডেভেলপ করতে পারে। এবং সেই উদ্দেশ্য নিয়ে তিনি অ্যাক্ট ইস্ট পলিসি চালু করেছেন এবং তার রেজাল্ট আমাদের সামনে আছে। ভারতবর্ষের স্বাধীনতার 70 বছরেও আমাদের ত্রিপুরা রাজ্য ব্রডগেজ ট্রেন লাইন পায়নি, বাইরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2016 সাল থেকে আমরা দেখছি কিভাবে ব্রডগেজ ট্রেন লাইন এসছে। আজ অনেকগুলি রেল চলছে, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। আমার মনে আছে স্যার 2018 সালে যখন আমি প্রথম বিধায়ক হই, আমার বাড়ি থেকে আগরতলা আসতে গিয়ে বাই রোডে যখন আমি আসতাম, কম করে হলেও 5 থেকে 5.5 ঘন্টা সময়, 5 থেকে 5.5 ঘন্টা আমার বাড়ি থেকে আগরতলা আসতে সময়। আজকে উইদিন দ্য 7 ইয়ার্স আমি আজকের দিনে যখন বাড়ি থেকে বেরোয় গাড়িতে করে আগরতলা আসতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2 ঘন্টা 20 মিনিটে আমি কিন্তু আগরতলা পৌঁছাতে পারি। এমন উন্নত ধরনের কিন্তু ন্যাশনাল হাইওয়ে আমাদের রাজ্যে তৈরি হয়েছে, এটা কল্পনার অতীত ছিল। এই যে ন্যাশনাল হাইওয়ে যে সমস্ত গ্রামের উপর দিয়ে গেছে, যে গ্রামগুলি কি একসময় এডিসি গ্রাম, মানে কি বলেন রিমোট এরিয়া হিসাবে কমিউনিস্ট পার্টি যেটাকে আখ্যায়িত করেছিল, যেখানে মানুষ যেত না, দিনের বেলা যেতে মানুষ ভয় করত, আজ সেই সমস্ত গ্রামের উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে মানুষ
দোকান খুলছেন, রেস্টুরেন্ট দিচ্ছেন, অনেকে বিজনেস এস্টাবলিশ করছেন। দিস ইজ কল প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট। এর বাইরে স্যার, আজ আপনারা দেখেছেন আজ যতগুলি স্কিম আমাদের রাজ্যে চালু রয়েছে, এখানে বাজেটের মধ্যে সবগুলি এক রয়েছে। আমি সবগুলি ডিসকাস করতে গেলে অনেক সময় লাগবে, আমি বক্তব্য শর্ট করে নিচ্ছি স্যার। এই যে কিষাণ সম্মান নিধি বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বলুন, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা বলুন, শৌচালয়ের ব্যবস্থা বলুন, আয়ুষ্মান ভারত ফ্যাসিলিটি বলুন, গরিব কল্যাণ যোজনায় 5 কেজি করে চালের ব্যবস্থা বলুন, এখানে যারা বামপন্থীদের বন্ধু, বামগ্রেসের যারা বন্ধু, মার্ক্সবাদী কংগ্রেস পার্টির যারা বসে আছে, আমি তাদেরকে বলবো, মুখে হাত রেখে বলুন একটা স্কিম তাদের সময় ছিল। যারা আজ বলছেন বিজেপির আমলে, মোদীজির আমলে নাকি দিশাহারা হয়ে যাচ্ছে মানুষ, খাদ্য নেই, কাজ নেই, আমি বলছি একটা স্কিমের নাম বলুন যে স্কিম আপনাদের সময় লাগু ছিল ত্রিপুরাতে, কিংবা বামপন্থাদের সময় ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন প্রধানমন্ত্রী হওয়ার পরে सबसे पहले हमारे माता और बहनों को सम्मान देना चाहिए, সবার আগে আমাদের মা বোনদের সম্মান দিতে হবে, এবং সেটাকে মাথায় রেখে এই যে স্বচ্ছ ভারত যোজনার মাধ্যমে আজ 11 কোটিরও বেশি শৌচালয় নির্মাণ করা হচ্ছে। আমরা যেটাকে শৌচালয় বলছি, প্রধানমন্ত্রী মোদীজি সেটাকে বলছেন ইজ্জত ঘর। ডিফারেন্সেসটা দেখুন, ভিউ অফ হিজ পার্সপেকশন দেখুন। কি বলছেন তিনি? ইজ্জত করছেন। আমরা যেটাকে টয়লেট বলছি, তিনি বলছেন সেটা ইজ্জত ঘর, অর্থাৎ যেখানে মহিলাদেরকে ইজ্জত প্রদান করা। একটা সময় ছিল কংগ্রেসের সময়ে, বামপন্থাদের সময়ে, যেখানে মহিলারা প্রাকৃতিক কাজ করার জন্য নদীর পাড়, ছড়ার পার কিংবা সূর্যাস্তের আগে, সূর্যাস্তের পরে মানুষ খুঁজে বের করত। আজ মোদীজির নেতৃত্বে সারা রাজ্যে 11 কোটিরও বেশি স্বচ্ছ ভারত যোজনার শৌচালয় নির্মাণ হয়েছে। আমাদের রাজ্যে প্রায় 85%-এরও বেশি বাড়িতে সেগুলি পৌঁছে দেওয়া হচ্ছে। যেগুলি বাকি আছে রিসেন্টলি সেটাকে টার্গেট নেওয়া হচ্ছে প্রদানের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ, এটা মানতে হবে গোপালবাবু আপনাদের। কোথায় 52,025 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়, আর আজ এই 2018 থেকে আমাদের 25 সাল পর্যন্ত 4.5 লাখেরও বেশি গড় প্রোভাইড হয়ে গেছে অলরেডি। আরো 1.5 লাখ গড় পাইপলাইনে রয়েছে, অলরেডি প্রসেসে রয়েছে, NSRE নাম লিস্ট চলছে। এবং সেখানে পলিসি কি? পলিসি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। সবকা সাথ সবকা বিকাশ। কেউ কংগ্রেসকে, সিপিএম এগুলি বাছাই করা হবে না, যাচাই করা হবে না। কংগ্রেস পার্টি করে কংগ্রেসকে ভোট দেয়, তারাও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড় পাচ্ছে। আজকে তারা যাদেরকে বন্ধু হিসাবে মানিয়ে একসাথে বসে, তাদের সময় কিন্তু কংগ্রেস পার্টির লোকেরা গড় পায়নি। এটা সাক্ষী তো আমরা আছি, গ্রামে গঞ্জে আমরা দেখেছি। যারা সিপিএম এর মিছিল মিটিং এ যায়নি, তারা সেই সুবিধা পাওয়ার কোন অধিকার ছিল না। কিন্তু আজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তিনি বলছেন যে আমরা একাত্ম মানববাদের বিচারধারা নিয়ে কাজ করি। একাত্ম মানববাদের বিচারধারা কি? কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বুদ্ধ, কে জৈন, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, এগুলি বিচার করা হবে। বিচার করা হবে কি? তার আর্থিক অবস্থা। গ্রামের গরিব মানুষ যাদের বাড়িতে পাকা ঘর নেই, তাদের সবাইকে পাকা ঘর দিতে হবে, এবং সে অনুযায়ী কিন্তু আজ কাজ চলছে। স্যার, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জি বলতেন, যাদের বিচারধারা নিয়ে আমরা কাজ করছি, তিনি বলতেন সমাজে গরিব মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তারা হচ্ছে আমাদের ভগবান। তাদের উন্নয়ন করা আমাদের প্রথম এবং প্রধান কাজ। তাদের উন্নয়ন করা আমাদের প্রথম এবং প্রধান কাজ। দেখুন, আজ যারা গ্রামের গরিব মানুষ রয়েছে, আর্থিকভাবে দুর্বল, এই সমস্ত স্কিমগুলি তাদের জন্য প্রধানমন্ত্রী দিয়ে এসেছে। এগুলিকে স্বীকার করতে হবে। আমি জানি বামপন্থীদের কাছে ইস্যু নেই। দুর্ভাগ্যের বিষয়, এই বিধানসভাতে আমরা অনেকদিন যাবৎ আছি, বামপন্থীরা প্রত্যেক বিধানসভাতেই যখনই বিজনেস অ্যাডভাইজারি কমিটি রিপোর্ট সাবমিট করে, তারা চিৎকার করে যে 3 দিনের অধিবেশন আমরা মানছি না, বাড়াতে হবে। 4 দিনের অধিবেশন মানবো না, বাড়াতে হবে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এবছর হিস্ট্রি ক্রিয়েট করেছে। বাজেট সেশন 7 দিনের জন্য করেছে, কিন্তু দেখুন তাদের বলার কিছু নেই, পালিয়ে যাচ্ছে। বলার মতো কিছু নেই, কিছু না কিছু অজুহাত দিয়ে পালিয়ে যাচ্ছে।
আজকে আমরা খবর নিয়ে জানতে পারলাম তাদের নাকি পার্টির কোনো কনভেনশন আছে বাইরে বামপন্থীদের। কি মহোদয়, আপনি মনে হয় জানেন না, বাজেট সেশন আগে 1 মাস। পয়েন্ট অফ অর্ডার আগে বলুন না, পয়েন্ট অফ অর্ডার তো বললাম, বলেননি। আর বলবো কি করে? রাইট, আপনি স্পিকার মহোদয় মাননীয়, এখানে ঠিক আছে, আমার যা বলবেন চেয়ারম্যান সাহেব আমার মাধ্যমে বলবেন, আপনারা সরাসরি মাধ্যমে বলছি। ঠিক আছে, যে এখানে বাজেট আগে 1 মাস হচ্ছে। মাননীয় মন্ত্রী 18 সালে এসেছেন, ভালো, কিন্তু দেখা গেছে 12th অ্যাসেম্বলিতে 43 দিন, এবার মাত্র 30 দিন। ঠিক আছে, এটা বলেছেন আপনি, প্রশ্ন করুন। 13 থেকে 18 পর্যন্ত 2013 to 18 পাঁচটা বাজেট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, 13 থেকে 18, হ্যাঁ, না 13 থেকে 18, it is more than 130 according to, I can give you. ঠিক আছে, ঠিক আছে, বসুন। ঠিক আছে স্যার, প্রশ্নটা এটা নয়। প্রশ্ন হচ্ছে যে দিনগুলি এখানে অ্যালোকেশন করা হয়েছে মেম্বারসদের জন্য, কেন তারা থাকবে না, এবং তারা তাদের বক্তব্য বলে যা খুশি বলে তারা বেরিয়ে যায়। রিপ্লাই শোনার মতো কিন্তু তাদের ধৈর্য নেই। এখানে সিনিয়র 2 জন মেম্বার আছে, আমাদেরও তো বলার আছে, রিপ্লাই তো বিষয়ে আমাদের দিতে হবে না, কিন্তু দেখুন তারা বেরিয়ে গেছে, রিপ্লাই শুনতে চায় না। এর আগের বাজেটে আমরা দিতেছি, এর আগের সেশনে আমরা দিতেছি। হাওয়েভার স্যার, এই যে বর্তমান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্ব, যেভাবে একটা দ্রুত গতিতে ডেভেলপমেন্ট চলছে, সেটাকে আমাদের মানতে হবে, এবং আরো কিভাবে আরো বেশি কাজ করা যায় সেগুলিকে আমাদের সামনে রেখে এগিয়ে যেতে হবে। আয়ুষ্মান ভারতের ফ্যাসিলিটি আমাদের দেশে চালু হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত ফ্যাসিলিটি যে স্কিম, সেটা সব মানুষ পায়। এর মধ্যে প্রায় 4.5 লাখের মতো মানুষ আছে, ইনক্লুডিং গভর্নমেন্ট অফিসার অ্যান্ড ইউ এন্ড মি, যারা এই স্কিমের সুবিধা পায়। যাতে 100% মানুষকে হেলথ ফ্যাসিলিটি প্রোভাইড করা যায়, এই কথাটা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার স্কিম আমাদের রাজ্যে চালু হয়েছে, এবং সরকারি কর্মচারী থেকে শুরু করে সবাইকে সেই ফ্যাসিলিটি কিন্তু প্রোভাইড করা হয়েছে। স্যার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বক্তব্য শেষ করার আগে এখানে মাননীয় বিরোজিত বাবু নেই, ইসলাম উদ্দিন নেই, তারা তাদের বক্তব্যে, যেমন সেদিন বিরোজিত বাবু বলার চেষ্টা করেছিলেন যে বামপন্থীরা নাকি নাস্তিক, আমরা নাকি ধর্মান্ধ, আর তারা সেকুলার। খুব বেশি বলতে চাই না, তবে শুধু এইটুকু বলবো, 1893 সালে স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে গিয়ে সনাতন ধর্মকে সর্বশ্রেষ্ঠ হিসাবে আখ্যায়িত করেছিলেন, তিনি তেমন কি বলেছিলেন যে সনাতন ধর্ম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে আখ্যায়িত। সবাই যখন বলছেন যে আমার ধর্ম শ্রেষ্ঠ, অন্যেরটা খারাপ, সবাই যখন এই কথা বলছে, তখন স্বামী বিবেকানন্দ যে সেদিন সেই চিকাগো শহরে দাঁড়িয়ে বললেন, আয়ং নিজ করবেতি গণনা লঘু চেত শাম উদার চরিতারাম তু বসুধৈব কুটুম্বকম। এটার মানে কি? এটার মানে হচ্ছে, যারা বলে আমার বিচারধারা, আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, বাকি সবগুলি খারাপ, যারা বলে আমি যেটা বলছি সেটাই সঠিক, বাকি সব বেটি, আমারটা ন্যায়, বাকি সব অন্যায়, এটা হচ্ছে লঘু চেতসাম, মানে ছোট মানসিকতার পরিচয়। উদার চরিতারাম তো বসুধৈব কুটুম্বকম, যাদের উদার মানসিকতা রাখে তারা বলে পুরো বিশ্ব এক পরিবার, এটাই হচ্ছে সনাতন বিচারধারা, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিচারধারা, এবং এই বিচারধারাকে সাথে রেখে আমরা কাজ করছি। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, আজ সেকুলারিজমের নামে যে তুষ্টিকরণের রাজনীতি এই দেশে চলছে, আপনি কল্পনাও করতে পারেন। তো এগুলি নিয়ে আমি বলতে চাই না বিস্তৃতভাবে, আমি শুধু এটুকু বলবো, আমরা ধর্মান্ধ নই, আমরা স্বামী বিবেকানন্দের বিচারধারায়,
যে বিচারধারা স্বামী বিবেকানন্দজি বলছেন আত্মানাং মুক্তার্তাং জগৎ হিতায়, অর্থাৎ নিজের কল্যাণের সাথে সাথে জগতের কল্যাণ, মানবের কল্যাণ, এই বিচারধারা নিয়ে আমরা কাজ করছি এবং এটাই আমাদের বিচারধারা। মাননীয় মন্ত্রী, তার জন্য শেষ করছি স্যার, কনক্লুড করছি। আমি তাই এটুকু বলতে চাই, তবে শুধু এটুকু বলবো, যারা সেকুলারিজমের কথা বলে 1953 সালে লাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে আমার বক্তব্য শেষ করি। ওনারা বলেন আমরা ধর্মনিরপেক্ষ। ইতিহাস সাক্ষী আছে, 1953-তে ফ্রান্স থেকে একটা ডেলিগেশন এসেছিল ভারত। এই ডেলিগেশন পাঞ্জাব, চণ্ডীগড়, পন্ডিচেরি, আমাদের উত্তরপ্রদেশ, বেনারস, এরকম বিভিন্ন তারা রিলিজিয়াস সাইট, মনুমেন্টাল সাইট তারা ভিজিট করেছে, ভারতবর্ষের হেরিটেজ, কৃষ্টি, সংস্কৃতি দেখেছে। দেখে সেই ডেলিগেশন যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নেহরুর সাথে দেখা করলো, নেহরুকে যখন তারা বললো ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, সিভিলাইজেশন সম্পর্কে, রিসিভিলাইজেশন সম্পর্কে, যে এত সুন্দর সিভিলাইজেশন ভারতের মন্দির এগুলি বা সনাতন বিচারধারা অনেক সুন্দর, জানেন স্যার নেহরু কি বলছিলেন তখন? নেহরু বলছিলেন, ইউ আর প্রেজিং দ্য সেম থিংস হোয়াট আই এম ট্রাইং টু ইরাডিকেট। জানেন কি স্যার? বলছেন আপনি এমন বিচারধারার প্রশংসা করছেন যে বিচারধারাকে আমি সমাপ্ত করতে চাইছি, ধ্বংস করতে চাইছি। এটার নাম হচ্ছে সেকুলারিজম। তো এটা আমার স্যার, ঠিক আছে আমি শেষ করছি, কিন্তু এটা কিন্তু আমাদের জানতে হবে বিশ্বব্যাপী যে চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের সাথে কিভাবে কংগ্রেস পার্টি, বামপন্থীরা যুক্ত, সেকুলারিজমের নামে কিভাবে বহু সংখ্যক জাতিকে অপমান করা যায়। স্যার বিশ্বাস করবেন, গতকালকে আরেক সেকুলার নেতা, সমাজবাদী পার্টির নেতা, সে বলছে হিন্দুরা দুর্গন্ধ পছন্দ করে এই জন্য গোশালা নির্মাণ করে। হিন্দুরা দুর্গন্ধ পছন্দ করে এই জন্য গোশালা নির্মাণ করে। এটা হচ্ছে সেকুলারিজম। এগুলি আমাদেরকে জানতে হবে, ইতিহাসগুলি। সংবিধানের কথা বলছে, সংবিধান কিচ্ছু মানে না। সংবিধানে কোথাও লেখা নেই বেসড অন রিলিজিয়ন আপনি রিজার্ভেশন দেবেন। কর্ণাটকে অ্যাপিসমেন্ট পলিটিক্স এর জন্য 4% রিজার্ভেশন দিয়েছে বেসড অন রিলিজিয়ন। 4% কোটা মুসলিমের জন্য। কিসের জন্য? ওই পাবলিক কন্ট্রাক্ট কাজ দেওয়ার জন্য। সংবিধানের কোনো জায়গায় লেখা নেই বেসড অন রিলিজিয়ন আপনি রিজার্ভেশন দিতে পারেন। ডক্টর বি আর আম্বেদকরজি যেটা বলছেন যে আপনি রিজার্ভেশন দিতে পারবেন কাস্ট বা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, ধর্ম দেখে আপনি কোনো রিজার্ভেশন দিতে পারবেন না। কিন্তু কংগ্রেস পরিচালিত কর্ণাটক রিজার্ভেশন দিয়েছে মুসলিমদের 4%। কিসের জন্য? অ্যাপিসমেন্ট পলিটিক্স। বক্তব্য শেষ করার আগে একটা কোটেশন দিয়ে শেষ করি। আমরা যে বিচারধারা বিশ্বাস করি, আমি প্রথমে বলেছি সার্বে ভবন্তু সুখিনার বিচারধারা, এবং এই সরকারের নেতৃত্বে, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার, প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে যে সরকার চলছে, আমার বিশ্বাস এই সরকার আগামী দিন রাজ্যের মানুষের কল্যাণে বহুবিধ কাজ করবে। একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ। এখানে অনেকে বলেছেন দিশাহীন, বিজেপি শেষ করে দিচ্ছে, দেশ শেষ করছে। স্যার 1925 সালে সিপিএম পার্টি প্রতিষ্ঠা হয়। 1925 থেকে আজকে 2025, 100 বছরে সিপিএম এর কয়টা রাজ্যে ক্ষমতা আছে? 1925 সম্ভবত। ঠিক আছে, 20ও যদি হয়, 1920ও যদি হয়, 1920 থেকে 25, 105 বছরও বেশি সময় কয় রাজ্যের ক্ষমতায়? এক রাজ্য। 1885 সালে কংগ্রেস দলের প্রতিষ্ঠা, স্বাধীনতার প্রাক্কালে। 1885 থেকে 2025, এই 140-45 বছরে কংগ্রেস কয় রাজ্যের ক্ষমতায়? এগুলি আমাদের জানতে হবে। একটা স্যার স্ট্যাটিস্টিক দিয়ে স্যার এক মিনিট শেষ করছি। সিপিএমরা যারা বলছে বিজেপি দিশাহীন বাজেট পেশ করেছে, দেশের মানুষ তাদের সম্পর্কে কিভাবে, এটা শুধু আমি বলে দিচ্ছি। রিসেন্টলি দিল্লিতে ইলেকশন আছে, আপনারা জানেন। দিল্লির ইলেকশনে 9টা কত পার্সেন্ট ভোট পেয়েছে জানেন? 9টা ভোট পেয়েছে 0.57%। আমরা যদি ভোটের হিসাব দেখি তাহলে 53,738টা ভোট পেয়েছে 9টা দিল্লি ইলেকশন। সিপিআইএম কত পেয়েছে? সিপিআই পেয়েছে 0.02%, 1,595টি ভোট। সিপিআইএম 0.01%,
824, টোটাল মিলে 2,000 সামথিং ভোট পেয়েছে দিল্লি ইলেকশন। আপনি মহারাষ্ট্রের ইলেকশন দেখুন, সিপিএম কত ভোট পেয়েছে। মহারাষ্ট্রে নটা পেয়েছে 0.72%, দ্যাট ইজ 4,61,886। মাননীয় মন্ত্রী একটু আরো মন্ত্রী মহাশয়রা আছেন মাননীয় চিফ মিনিস্টারে, তারপরে ছাঁটাই প্রস্তাব করা শেষ করছি স্যার। সিপিএম পেয়েছে 2,22,000। তাহলে দেখুন নটার চেয়ে কম, এগুলি আমার কাছে অনেক কি আছে। লাস্ট বলবো স্যার, আমরা যে বিচারধারা বলছি 1980 সালের বিচারধারা, 1980 সালের 6 এপ্রিল আমাদের বিচারধারা প্রতিষ্ঠা হয়েছিল নরেন্দ্র মোদীজি, আমাদের সরি ভারতীয় জনতা পার্টি। একটা বিশেষ এক ব্যক্তি বলেছিলেন, পাখি পুষেছিলাম উড়ে গেছে, পাখি পুষেছিলাম উড়ে গেছে, কাঠবিড়ালি পালিয়ে গেছে। পাখি পুষেছিলাম উড়ে গেছে, কাঠবিড়ালি পুষেছিলাম পালিয়ে গেছে, বুদ্ধি করে একটা গাছ লাগালাম, কাঠবিড়ালি পাখি দুইটাই ফিরে এসেছে। কেন আমি কথাটা বললাম? এই যে 1980 সালের 6 এপ্রিল যে বিচারধারা প্রতিষ্ঠা হয়েছিল দেশে, এই যে বৃহৎ বৃক্ষ, এই বৃক্ষ রোপণের কারণে আজ বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি আত্মপ্রকাশ করেছে, এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতকে দিশা দেখাবে। সবাইকে ধন্যবাদ। তো আমি বাজেট অধিবেশনে শুধু এইটুকু বলবো, সবাই যাতে বাজেটকে সমর্থন করেন। এই কল্যাণমুখী বাজেটের জন্য পুনর্বার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয়। এখন বাজেটের উপর আলোচনা করবেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 21শে মার্চ রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় 25-26 অর্থবর্ষে যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটের সমর্থনে আমাকে সুযোগ দেওয়ায় কিছু বলার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারকার বাজেট মাননীয় অর্থমন্ত্রী যেটা পেশ করেছেন, মাননীয় চেয়ারম্যান মহোদয়, 32,423.44 কোটি টাকার বাজেট। গতবার যে বাজেট পেশ করেছিলেন 2024-25 অর্থবর্ষে 27,804.67 কোটি টাকার বাজেট। অর্থাৎ অঙ্কের হিসাবে আমরা যদি দেখি 4,618.77 কোটি টাকার বেশি বাজেট এবার উনি পেশ করেছেন, এবং এই বাজেটকে তাই আমরা বলবো এক বাক্যে যে সর্বস্পর্শী বাজেট, যে বাজেটের মধ্য দিয়ে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষের কথা মাথায় রেখে আগামী দিনে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারতের যে স্বপ্ন দেখছেন, সেই বিকশিত ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্য যাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেদিকে লক্ষ্য রেখে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন। আমি ধন্যবাদ জানাবো মাননীয় অর্থমন্ত্রীকে, কারণ এখানে এমন কোন দপ্তর নেই যে বাজেটের আগে উনি প্রতিটি দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে, তার আগে সেক্রেটারি লেভেলে অফিসারদের সঙ্গে আলোচনা করে, যেটা বরাবরই হয়ে থাকে, এই বাজেট উনি প্রস্তুত করেছেন। এবং কোন দপ্তর যেন কোনো দিকে বঞ্চিত না হয়। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের যে অগ্রগতি, সেটা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই দিশায় এই বাজেট তৈরি করা হয়েছে এবং গত 21 তারিখে সেটা পেশ করা হয়েছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবারকার বাজেট যদিও আমাদের বিরোধী দলের সদস্যরা নেই, প্রধান যে বিরোধী দল সিপিআইএম এর বন্ধুরা, বিরোধী দলনেতা তার বক্তব্য পেশ করেছেন বাজেট অধিবেশনে বাজেট পেশ করার পর। উনার বক্তব্যে উনি
যদিও আমরা বুঝতে পারি ওনার তলায় বাধ্যবাধকতা রয়েছে, উনি কিন্তু বলেছেন যে এই যে বাজেট কিছুটা হলেও অর্থমন্ত্রী চেষ্টা করেছেন প্রলেপ যাতে কিছুটা হলেও দেওয়া যায়, অর্থাৎ এই বাজেটকে উনি গ্রহণও করতে পারছেন না, আবার এই বাজেটকে উনি ফেলতেও পারছেন না। আজকে তাই উনাদের বিগত দুদিন ধরে যে অনুপস্থিতি সেটাই প্রমাণ করে যে বাজেটের বিরুদ্ধে কথা বলার ওনার কাছে কোনো রসদ নেই, উনার দলের বিধায়কদের কাছে কোনো রসদ নেই। তাই সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে ওনারা ওয়াক আউট করেছেন এবং গণতন্ত্রের পীঠস্থান হিসাবে এই বিধানসভায় যেখানে আগামী 1 বছর রাজ্য কি করে পরিচালনিত হবে এই বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ অধিবেশনে ওনারা ওয়াক আউট করেছেন এবং আজ পর্যন্ত ওনারা হাউলের বাইরে রয়েছে। আমরা এটাকে তীব্র ভাষায় আমরা বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি। এবারকার বাজেট আত্মনির্ভর ত্রিপুরা গড়ার বাজেট। আমরা এক সময় শুনতাম, এখানে বিরোধী দলের খুব পুরনো সদস্য সম্মানিত গোপাল রায়ও আছে, যে ত্রিপুরা রাজ্য 90:10 রেশিওতে চলে, অর্থাৎ 90% অর্থ আসবে কেন্দ্রীয় সরকার থেকে, আমাদের যে স্টেট রেভিনিউ, আমাদের যে ইনকাম সেটা হচ্ছে 10%, 10%। দীর্ঘদিন এই জিনিসগুলো শুনতে শুনতেই কিন্তু আমরা এসেছি এবং আমরা যারা এখানে বিরোধী দলের বিধায়কদের বাইরে ট্রেজারি বেঞ্চে যারা সদস্যরা বা মন্ত্রীরা আমরা আছি, আমরা একটা বদ্ধমূল ধারণায় ছিলাম যে আমাদের রাজ্যে রাজস্ব বলতে কিছু নেই, লিমিটেড সোর্স অফ আর্নিং, কেন্দ্রীয় সরকার যদি আমাদেরকে না দেয় তবে আমরা রাজ্য এগিয়ে নিয়ে যেতে পারবো না, রাজ্যের উন্নয়ন ধারাকে আমরা অব্যাহত রাখতে পারবো না। পয়েন্ট অফ অর্ডার করুন। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের মাননীয় মন্ত্রী গুরুদার খুব ভালো বলেন, কিন্তু স্ট্যাটিস্টিক্স বলে যে কতগুলি স্পন্সর স্কিম আছে 90-10, কিন্তু ত্রিপুরা রাজ্যের যে ইনকাম 13% আর 77% আমাদের না 57%। আমি আপনাকে বলে দিচ্ছি, একটু শুনবেন, প্লিজ হ্যাভ পেশেন্স, একটু কমপ্লিট করে শুনুন, তারপরে যদি আমার ভাষণকে আপনি অ্যাকসেপ্ট করবেন, বা আমি যে তথ্য দেব আমি এই বইয়ের বাইরে কিছু বলবো না, এই বাজেট বইয়ের বাইরে আমি কিছু বলবো না। লেট ইট বি চ্যালেঞ্জ। যদি এমনই হয়, আমি বলছি আপনি একটু ধৈর্য ধরে শুনুন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবারকার বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যেটা পেশ করেছেন, চার্ট 1, হাউ দ্য রুপি কামস, এখানে একটা ডায়াগ্রাম করে দেখানো হয়েছে যে আমাদের কি কি ভাবে অর্থ আসে এবং পরের পাতায় আছে কি কি ভাবে আমাদের অর্থ যায়। আমাদের যে টোটাল বাজেট 32,000 কোটি টাকার উপর যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, সেই বাজেটে দেখানো হয়েছে যে স্টেট শেয়ার অফ ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস, অর্থাৎ আমরা যেটাকে শেয়ার অফ ট্যাক্সেস বলি, কেন্দ্রীয় সরকার থেকে যেটা আমরা পাই, আমাদের জিএসটি বাবদ সারা দেশে যে টোটাল জিএসটি আসে তার 41% জিএসটি ভারত সরকার সমস্ত রাজ্যকে ডিস্ট্রিবিউট করে দেয়, আর 49% জিএসটি ভারত সরকার তার নিজের কাছে রেখে দেয়। আমাদের এই 41% জিএসটি 0.78% জিএসটি আমাদের রাজ্য সরকার আমরা পাই। এই জিএসটি মিলিয়ে আমাদের যে নন ট্যাক্স রেভিনিউ, আমাদের যে ট্যাক্স রেভিনিউ, সেটা মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের জিএসটি বাবদ আমরা 11,152.75 কোটি টাকা পাচ্ছি। আমরা আমাদের ওন ট্যাক্স রেভিনিউতে
4010 কোটি টাকা পাচ্ছি, আর ওন যে নন ট্যাক্স রেভিনিউ তার সাথে 504 কোটি টাকা পাচ্ছি। অর্থাৎ আমাদের প্রায় 16,000 কোটি টাকার উপর টোটাল বাজেটের মধ্যে আমাদের হচ্ছে নিজস্ব স্টেট রেভিনিউ, আমাদের নিজস্ব ইনকাম। কারণ কেন্দ্রীয় সরকার যেটা আমাদেরকে জিএসটি থেকে দিচ্ছে এটা আমাদের নিজস্ব ইনকাম। আমাদের যে স্টেট ওন সোর্স রেভিনিউ সেটা আমাদের নিজস্ব ইনকাম, এবং আমাদের যে নন ট্যাক্স রেভিনিউ সেটাও আমাদের নিজস্ব ইনকাম। তো স্বাভাবিকভাবে যে 16,000 কোটি টাকার উপর যে টোটাল কিউমুলেটিভ অ্যামাউন্ট আমরা পাচ্ছি সেটা আমাদের নিজস্ব ইনকাম। 48% হচ্ছে আমাদের টোটাল বাজেটের উপর আমাদের নিজস্ব ইনকাম। তার বাইরে তো আমাদের সেন্ট্রালের যে স্পন্সার্ড স্কিমগুলো সেগুলো রয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমি মাননীয় সদস্যকে এটাই বলবো, যেটা আমি বলার চেষ্টা করেছি, যে ডায়াগ্রামে আছে আপনি দেখবেন যে আমাদের 34.86% হচ্ছে আমাদের শেয়ার অফ ট্যাক্সেস, আমাদের স্টেট ওন যে সোর্স নন ট্যাক্স রেভিনিউ 1.58%, আমাদের স্টেট ওন ট্যাক্স রেভিনিউ হচ্ছে 12.53%। এই টোটালটা মিলিয়ে আমাদের 48% হচ্ছে নিজস্ব রেভিনিউ। অর্থাৎ এটা আমরা হরফ করে বলতে পারি যে আমাদের রাজ্য আমরা ধীরে ধীরে আত্মনির্ভর হচ্ছি। আমাদের জিএসডিপি বৃদ্ধি পেয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম যেটা 1,77,000 টাকা ছাপিয়ে গেছে, স্বাভাবিকভাবেই এটাই ইঙ্গিত করে যে ত্রিপুরা রাজ্য আগের মতো অবস্থানে নেই। ত্রিপুরা রাজ্য আমরা ধীরে ধীরে আত্মনির্ভরতার দিকে যাচ্ছি, এবং ত্রিপুরা রাজ্যে নিজস্ব যে সোর্স রেভিনিউ তার যে বৃদ্ধি পেয়েছে, জিএসটির ইনকাম বৃদ্ধি পেয়েছে, নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ যেটা বৃদ্ধি পেয়েছে, সেটাই প্রমাণ করে যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বিকশিত ত্রিপুরার দিকে, বিকশিত ভারতের অংশীদার হিসেবে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবারকার বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নেতৃত্বে এটা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে করা হয়েছে। হেলথ, এডুকেশন, এগ্রিকালচার প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ট্রাইবাল ওয়েলফেয়ার, এখানে উপজাতি অংশের আমার অনেক বন্ধুরা এখানে আছেন যারা বলেছে যে এডিসিকে আরো অর্থ প্রদান করতে হবে, এবং আমরাও সহমত পোষণ করি যে ত্রিপুরা রাজ্যের যদি অগ্রগতি করতে হয় তবে এডিসিকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই হবে না, উপজাতিদের উন্নয়ন না করে হবে না। 2017-18 সালে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের বাজেট কত ছিল? 382 কোটি টাকা। এবার ট্রাইবাল ওয়েলফেয়ারের করা হবে ট্রাইবালের উন্নয়নের জন্য, তার পরিমাণ হচ্ছে 7,148 কোটি টাকা শুধু সাবপ্ল্যান। ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের জন্য 46 কোটি টাকা, প্রিমিটিভ গ্রুপ 57 কোটি টাকা, টোটাল 8,625 কোটি টাকা আমরা ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য আমরা রেখেছি। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের উপজাতিদের উন্নয়নে সেই টাকা খরচা হবে। তার বাইরে 640 কোটি টাকার উপর ডাইরেক্ট এডিসি কে দেওয়া হচ্ছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, টাকার অঙ্কে যদি আমরা হিসাব করি, আমাদের বাজেটে একটা বিশাল অংশ উপজাতিদের উন্নয়নে সেখানে খরচ করা হচ্ছে, এবং আগামী দিনে আমরা জাতি, জনজাতি, উপজাতি প্রত্যেকে মিলে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করব, বিকশিত ত্রিপুরা তৈরি করব, এবং ভারতবর্ষের অন্যান্য যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর সঙ্গে এক সুরে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে উন্নয়নের নিরিখে আমরা এগিয়ে যাব। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব, মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এই বাজেটে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে।
শিক্ষা ব্যবস্থায় ক্লাস 11, ক্লাস 12 ছাত্রছাত্রীদের জন্য আমাদের যে সাব ডিভিশন রয়েছে 23টা সাব ডিভিশন, সেই 23টা সাব ডিভিশনের মধ্যে কোচিং সেন্টার করা হবে একটা প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ 11 এবং 12 এটা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে একটা গুরুত্বপূর্ণ সময়। 12 পরীক্ষার পর অনেক পরীক্ষার্থীরা নিট দেবে, যেই মেইনস দেবে, অ্যাডভান্স পরীক্ষা দেবে, বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দেবে, যাতে আগামী দিনে তার ভবিষ্যৎকে সুন্দর করতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, তার জন্য কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। আর আগরতলা শহর সদর মহকুমায় যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা বেশি, তার জন্য 3টে কোচিং সেন্টারের প্রস্তাব সেখানে রাখা হয়েছে। অর্থাৎ 22টা সাব ডিভিশনে থাকবে একটা করে কোচিং সেন্টার, আর মহকুমায় সদর মহকুমায় থাকবে 3টা কোচিং সেন্টার। টোটাল 25খানা কোচিং সেন্টার ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদেরকে সেখানে কোচিং প্রদান করবে, যাতে আগামী দিনে তারা শিক্ষা ব্যবস্থায় নিজেদেরকে সুন্দর সুদূর প্রসারী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। শুধু তাই নয়, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বরাবর বলে এসেছি, আইজিএম, জিবি, ওই কাঞ্চনপুর, সাতরুম, ধর্মনগর, উদয়পুর, বেলুনিয়া থেকে রুগীদের লাইন এখানে লেগে থাকে, কারণ এগুলো হচ্ছে রেফারেল হসপিটাল। চিকিৎসা পরিষেবার জন্য, আরোগ্য লাভের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে পিএইচসির সংখ্যা বাড়াতে হবে, প্রাইমারি হেলথ সেন্টারের সংখ্যা, কমিউনিটি হেলথ সেন্টারের সংখ্যা বাড়াতে হবে, সাব ডিভিশনাল হসপিটালের সংখ্যা বাড়াতে হবে, ডিস্ট্রিক্ট হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে। তবে রোগীর যে প্রেশার এই আইজিএম এবং জিবিতে সেটা কমবে। গ্রামীণ মানুষ যদি সেই সুযোগ সুবিধাগুলো পায়, স্বাস্থ্য পরিষেবা যদি ঢেলে সাজানো যায়, তবে আগরতলায় রোগীর প্রেশারটা কম থাকবে। তার বাইরে আগরতলাতে বিভিন্ন ক্রিটিক্যাল যে সার্জারিগুলো আমরা দেখেছি বিগত দিনে, যেগুলো স্বপ্নের মতো ছিল মানুষের কাছে, বাইপাস সার্জারি, আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট, সুপার স্পেশালিটির বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমাদের জিবি হাসপাতালে প্রদান করা হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এটা জনদরদী সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লক্ষ টাকা প্রতি বছর আমাদের রাজ্যের মানুষ যারা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত হয়েছে বিগত দিনে, তাদেরকে প্রদান করা হচ্ছে। মানুষ সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রধানতায় মাননীয় চেয়ারম্যান মহোদয়। স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজিয়ে যাতে ত্রিপুরা রাজ্য থেকে বাইরে রেফারের সংখ্যা কমে যায়। আমরা দেখি প্রতি বছর ফার্স্ট ত্রিপুরা হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর পুয়ার, এই স্কিমের আন্ডারে অনেক রোগী রাজ্যের বাইরে রেফার নিয়ে চলে যায়, রাজ্যের টাকা বাইরে চলে যায়। রাজ্যের টাকা রাজ্যেই রাখতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে রাজ্যের মানুষের টাকা যাতে রাজ্যের মানুষের কাছেই থাকে, যে সুপার স্পেশালিটির বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সেখানে বৃদ্ধি করা হচ্ছে। প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, এদের সংখ্যা বৃদ্ধি করে হেলথের যে পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে বৃদ্ধি করার সেখানে পরিকল্পনা এই বাজেটে রাখা হয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমাদের এগ্রিকালচার সেক্টর, ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। আমরা দেখেছিলাম কোভিড-19 সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, আমাদের দেশকে, আমাদের রাজ্যকে স্তব্ধ করে দিয়েছিল মাননীয় চেয়ারম্যান মহোদয়। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, কৃষকরা হচ্ছে আমাদের লক্ষ্মী, এবং এই কৃষকদের যদি কৃষি কাজে আমরা যদি উৎসাহ প্রদান করতে না পারি, তবে আমাদের দেশের অগ্রগতি, আমাদের দেশের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে নষ্ট হয়ে যাবে। আমরা দেখেছিলাম কোভিডের সময় সমস্ত কল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল। কৃষকদেরকে কৃষিকাজ করতে সেখানে ছাড় দেওয়া হয়েছিল। আমাদের রাজ্যের অর্থনীতি, মাননীয় কৃষিমন্ত্রী এখানে আছেন, কৃষকদের উপর অনেকাংশে নির্ভরশীল। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নীতির আওতায় 2,77,970 জন কৃষক উপকৃত হয়েছেন এবং 842 কোটি 62 লক্ষ টাকা ডাইরেক্ট
বছরে 3 বার 2000 টাকা করে তাদের অ্যাকাউন্টে সেখানে প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় বন্ধুরা। শুধু তাই নয়, প্রতি বছর 2 বার খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমরা অব্যাহত রেখেছি এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় সেখানে ঘোষণা করছি, বাজেটে বলা হয়েছে যতদিন আমাদের সরকার থাকবে কৃষকদের কাছ থেকে এমএসপি তার রেটে সে ধান প্রকিউরমেন্ট আমাদের কন্টিনিউ থাকবে। এবারকারও এই বন্যার ফলে ত্রিপুরা রাজ্যে ধান অনেক কম হয়েছে। 17,000 এমটি তার পুরো ধান 23 টাকা দরে আমরা ক্রয় করতে পেরেছি রাজ্যের কৃষকদের কাছ থেকে। 445 কোটি টাকা এখন পর্যন্ত ধান আমরা ক্রয় করেছি ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে। 1,17,000 কৃষক সেখানে বেনিফিটেড হয়েছেন এবং প্রায় 2.5 লক্ষ এমপির কাছে ধান আমরা ক্রয় করতে পেরেছি আমাদের সরকার গঠিত হওয়ার পর কৃষকদের কাছ থেকে। এটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে। একদিকে পিএম কিষাণ, একদিকে কৃষকদের কাছ থেকে ধারে ক্রয়, কৃষক দপ্তরের তরফ থেকে বিভিন্ন বেনিফিট, সাবসিডাইজ রেটে সমস্ত কিছু প্রদান করা, বিনামূল্যে প্রদান করা ভারতবর্ষের কৃষকদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের কৃষকদেরকেও অনুপ্রেরণা যোগাচ্ছে। আজকে দেখবেন মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনিও যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছেন বা যারা গ্রামীণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছে, আগে কৃষকদের সেখানে উৎসাহ হারিয়ে ফেলেছিল কৃষিকাজে সেখানে ধান উৎপন্ন করতে, কারণ সরকারের তরফ থেকে ধান ক্রয় করার কেউ ছিল না। কৃষক সভাকে দিয়ে মিছিল মিটিং করানো হতো, মিছিলের লম্বা লাইন করানো হতো, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টিকিট তোলা হতো, সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে, কিন্তু কেউ ক্রয় করার কেউ ছিল না, কৃষকদের চোখের জল মোছার কেউ লোক ছিল না। আমাদের সরকার গঠিত হওয়ার পর কেন্দ্রীয় সরকার বারবার বলেছে তদানীন্তন সরকারকে যে আমরা ক্রয় করব না, রাজ্য সরকারকে ক্রয় করতে হবে, আমরা রিইনভার্সমেন্ট করব, তোমরা যত খুশি ধান ক্রয় করতে পারো, আমরা রিইনভার্সমেন্ট করব। তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করেনি, কৃষকদেরকে ভুল বুঝিয়ে মিছিল মিটিংয়ে লম্বা লাইন করেছে, পার্টি অফিসগুলোতে ভিড় জমিয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই সিদ্ধান্ত আমাদের জারি রাখতে হবে। আমাদের সরকার যতদিন আছে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমরা জারি রাখবো। আগামী দিনগুলোতে আজকের এই বাজেটে যে আমাদের পেশ করা হয়েছে সেই বাজেটে সেই কথা বলা হয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। তো স্বাভাবিকভাবে বিরোধীদের কোনো বক্তব্য নেই। আমি একটা কথা বলেছিলাম যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। যারা ভুল ধরে অভ্যস্ত, ত্রুটি ধরে অভ্যস্ত, যারা ঘোলা জলে মাছ ধরে অভ্যস্ত, তারা বরাবর স্বর্গে গেলেও দুষ্কৃতি করবে, ঘোলা জলে মাছ ধরতে চাইবে। আজকে বিরোধীরা যে ভূমিকা তারা পালন করেছে বিগত 2-3 দিন ধরে, মোস্ট আনডেমোক্রেটিক ম্যানারে যে কোনো একটা সাধারণ ইস্যুকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর, এটা আমি উনার সৌজন্যতা বলবো, বড় মানুষের পরিচয়, মানসিকতার পরিচয় দিয়েছেন। গণতন্ত্রে এগুলো চলতে থাকে লোকসভায়, বিধানসভায়। আমরা দেখেছি মোদীজি যখন প্রধানমন্ত্রী হলেন তৃতীয়বার, বিরোধী দল কংগ্রেস এবং অন্যান্য বন্ধুরা লোকসভাকে স্থবির করে দিয়েছিল, স্তব্ধ করে দিয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, আলোচনা করা যেতেই পারে, কিন্তু এসে কি বলবেন? এমন বাজেট পেশ করা হয়েছে, প্রতিবাদ করার সেখানে কোনো স্থান নেই, বিরোধিতা করার কোনো স্থান নেই। তাই সাংবাদিক সম্মেলন করে বলছেন যে দিশাহীন বাজেট, এই বাজেট জনবিরোধী বাজেট। তবে জনবিরোধী কেন? কি করলে জনগণের পক্ষে হতো? এই যে স্বাস্থ্য, শিক্ষা, প্রতিটি ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তবে আপনারা চান না এই সিদ্ধান্তগুলো হোক? যদি সিদ্ধান্তগুলো না থাকতো তবে হয়তো জনবিরোধী বাজেট হতো আপনাদের মতো। এই সিদ্ধান্তগুলো হয়েছে, মানুষের কাছে যেতে পারছেন না, পাহাড়ে ঢুকতে পারছেন না, সমতলের মানুষ আপনাদেরকে সমর্থন করছে না, প্রতিটি নির্বাচনে সারা রাজ্যে, সারা দেশে গোহারা হারছেন, প্রতিটি রাজ্যে হারছেন, মানুষ আপনাদেরকে বর্জন করেছে। তাই আপনারা গণতন্ত্রের পীঠস্থান আমাদের এই বাজেট সেশনে বিধানসভার ভেতর আপনারা এই সেশনকে বয়কট করেছেন, যেটা ত্রিপুরা রাজ্যের মানুষ লক্ষ্য করে
লক্ষ্য করেছে, আগামী দিনেও আপনাদেরকে সঠিক জবাব দেবে, উচিত শিক্ষা দেবে। আমি ব্যর্থহীন ভাষায় আজকে এই বাজেট সেশন থেকে সেটা বলে দিয়ে যেতে চাইছি মাননীয় চেয়ারম্যান মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা যুগান্তকারী সিদ্ধান্ত, আমি বলবো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন এবারকার বাজেট। যারা মানসিকভাবে দিব্যাঙ্গ করেছেন এবারকার বাজেটে, যারা মানসিকভাবে দিব্যাঙ্গ তাদের ভাতা 2000 টাকা বেরিয়ে 5000 টাকা করা হয়েছে। এটা একটা বিশাল দিক, মানবিক দিক। আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী শুধু তাই নয়, যতদিন ত্রিপুরা রাজ্য থাকবে, ভারতবর্ষ থাকবে, গণবিবাহ কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি যে সরকারের তরফ থেকে গণবিবাহ প্রদান করা হবে। প্রতিটি কন্যার জন্য 50,000 টাকা এবারকার বাজেটে সেখানে রাখা হয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। প্রতিটি কন্যার জন্য অন্তোদয় পরিবার 50,000 টাকা, জন্ম হবে অন্তোদয় পরিবারের সেই কন্যাকে 50,000 টাকা প্রদান করা হবে, বাজেটে প্রভিশন রাখা হয়েছে। কল্পনা করতে পারে বিরোধীরা? শুধু কেন্দ্রীয় বঞ্চনা। ভাতা কত ছিল? 200 টাকা। ক্যাবিনেট মিটিং এ কি হতো? 100 টাকা বাড়ত, 200 টাকা বাড়ত, 300 টাকা বাড়ত। 18 সালের নির্বাচনের আগে আমরা ভীষণ ডকুমেন্টে বললাম যে আমরা 2000 টাকা করব। কি বললেন? যে কোত্থেকে টাকা দেবে? বললেই হবে নাকি? আমরা দিতে পারিনি, তোমরা কোত্থেকে দেবে? আমাদের মানসিকতা রয়েছে, সেটাই আমরা প্রমাণ করেছি। প্রথমে 700 থেকে 1000 টাকা এবং মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী 2000 টাকা করে দিয়েছেন। আর এবারকার সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই ভাতা মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে তত্ত্বাবধানে দিব্যাঙ্গদের জন্য 5,000 টাকা করা হচ্ছে। যারা মেন্টালি চ্যালেঞ্জড যারা রয়েছেন তাদেরকে 5,000 টাকা করে প্রদান করা হবে। গণবিবাহ প্রদান করা হবে। অন্তোদয় পরিবারে জন্মগ্রহণ করলে 50,000 টাকা তাদেরকে ফিক্সড করে রেখে দেওয়া হবে। 18 বছর হবে, সেই টাকা নিয়ে সে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ করতে পারবে, তার জীবন সুন্দর করতে পারবে। এটা হচ্ছে প্রো পিপল বাজেট। যেই বাজেটকে বিরোধিতা করা মানে ত্রিপুরা রাজ্যের জনগণকে বিরোধিতা করা। ত্রিপুরা রাজ্যের জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না মাননীয় চেয়ারম্যান মহোদয়। আজকের এই বাজেট অধিবেশন থেকে আমি সেটা বলতে চাইছি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার যে দপ্তর, আমি ট্যুরিজম নিয়ে দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ট্যুরিজমে যে অর্থ রাখা হয়েছে, গত বছর থেকে আমাদের অর্থ সেখানে ধরা হয়েছে, তার বাইরে আমি আপনাকে অবগত করতে চাইছি আপনার মাধ্যমে যে এক্সটার্নালি এডেড ফান্ড, কেন্দ্রীয় সরকারের ফান্ড, সমস্ত কিছু মিলিয়ে এবং রাজ্য সরকারের অর্থ মিলিয়ে আমরা কাজ করি। পর্যটন ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে, যে বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমাদের সহযোগিতা আমরা পেয়েছি বলেই পর্যটন ক্ষেত্রে আমরা একটা নতুন রূপ দেওয়ার আমরা চেষ্টা করছি। আমার সফলতা এসছে। আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যকে পর্যটনের মানচিত্রে আমরা একটা উন্নত জায়গায় নিয়ে যাব। আমাদের যে অর্থ, আমি সেটা বলছিলাম, এবারকার বাজেটে আমাদের দেওয়া হয়েছে 115 কোটি টাকা রাখা হয়েছে স্টেট বাজেট। আপনি জানেন 2017-18 সালে, গোপালবাবুকে বলছি, আপনাদের বন্ধুরা কত রেখেছিল? অনলি 9 কোটি টাকা। In the year 2017 and 18, the budgetary provision for tourism was only 9 crore. 9 কোটি টাকা। গতবার ছিল 159 কোটি টাকা। মাননীয় সদস্য, আপনি জানবেন
আপনিও, এটা তো একটা বাজেট, বাড়তেও তো পারে, আমরা আরিতে অ্যাডজাস্ট করব। কমেনি কমেনি কমেনি। আপনাকে এটাও বলে দিচ্ছি, আমি বলছি তো আপনাকে, এটা তো একটা এস্টিমেট, এটা 115 কোটি টাকা রাখা হয়েছে। তারপরে আমি শুনছি, আপনি বুকে হাত দিয়ে বসুন, আমি আপনাকে বলছি বুকে হাত দিয়ে বসুন, টাকার পরিমাণটা আমি বলছি আপনাকে, আপনি বসুন না মাননীয় সদস্য, আপনি বসুন, আমি আপনাকে আসল ফিগারটা বলছি তো, আমি আপনাকে বলছি। হ্যাভ পেশেন্স প্লিজ, আপনি বসুন না, আমি আপনাকে বলছি তো। এখানে আপনি দেখছেন 115 কোটি টাকা, এটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট নয়, আমি আপনাকে বলছি তো। বলুন, ইউ প্লিজ কন্টিনিউ। 115 কোটি টাকা এখানে রাখা হয়েছে। তার বাইরে, কারণ ফিনান্স দপ্তর জানে ট্যুরিজমের কাছে কোত্থেকে কত অর্থ আসছে বা আসবে, এটা ওনারা জানে, সেটা হিসাব নিকেশ করেই তারা রেখেছে। আমি আপনাকে বলছি 97 কোটি 70 লক্ষ টাকা আমরা পেয়েছি শক্তিপীঠ নির্মাণ করার জন্য। একটু ক্যালকুলেট করবেন, একটু অঙ্কটা কিউমুলেটিভ করুন আপনি। 97 কোটি 70 লক্ষ টাকা আমরা পেয়েছি, তার মধ্যে 67 crore have been already released by Government of India। 97 কোটি 70 লক্ষ টাকা শক্তিপীঠ। গত 3 দিন আগে 48 কোটি টাকা স্যাংশন দেওয়া হয়েছে জিরানিয়া শচীন্দ্রনগরে অত্যাধুনিক পার্ক তৈরি করার জন্য। আমরা ডিপিআর পেশ করেছি জম্পুই 70 কোটি, তার বাইরে আরো 100 কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে আমরা পাব। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের স্পন্সরশিপে আমরা 19 কোটির জন্য 59 কোটি টাকার কাজ চলছে। ছবিমুড়াতে 62 কোটি টাকার কাজ চলছে। তার বাইরে আগামী দিনে স্বদেশ দর্শন 2-তে আরো প্রায় 100 কোটি টাকা আমাদেরকে প্রদান করা হবে। ডিপিআর চলছে, ঠিক আছে, ডিপিআর চলছে, ডিপিআর তৈরির কাজ চলছে, এবং আগামী দিনে পর্যটনের ক্ষেত্রে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম, কমিউনিস্টদের সময় 2017 এবং 18 সালে সেই বাজেট ছিল অনলি 9 কোটি টাকা। আপনি জানবেন 25 কোটি টাকা মাননীয় অধ্যক্ষ মহোদয় ফেরত গেছে আনইউটিলাইজড, তারা ইউসি দিতে পারেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলতেন, ট্যুরিজম মানে হচ্ছে বেলিল্লাপনা, ট্যুরিজম মানে হচ্ছে নাচ গানা, বাইরে থেকে মানুষ আসবে, এটা হচ্ছে বেলিল্লাপনা। বামফ্রন্ট সরকার বেলিল্লাপনাকে প্রশ্রয় দেয় না। আমরা যখন, মাননীয় বিরোধী দলনেতা নেই এখানে, সম্মানিত সদস্য সুদীপ বাবু একটা প্রস্তাব রেখেছিলেন আজ থেকে 1 বছর আগে, গত বাজেট সেশনে উনি নারকেল কুঞ্জে গেছেন, উনি গিয়ে খুব আনন্দিত হয়েছেন, উৎফুল্লিত হয়েছেন, এবং উনি এসে এখানে একটা প্রস্তাব রেখেছেন যে আমার মনে হয় এই জিনিসগুলো করলে আরো ভালো হবে, অ্যাট্রাকটিভ হবে। সঙ্গে সঙ্গে বিরোধী দলের নেতা উঠে দাঁড়ালেন, বলে না এটা করতে যাবেন না, রাজ্যের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে, এই জিনিসগুলো আমরা প্রাধান্য দেওয়া উচিত হবে না। অথচ ট্যুরিজমকে নিয়ে আমরা ভাবছি। প্রধানমন্ত্রীজি বলছেন ট্যুরিজম হবে ভারতবর্ষে আগামী দিনে, সারা শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে হবে আগামী দিনে লাইভলিহুড আর্নিং এর একটা উপায়। চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়, আমাদের রাজ্য আমরা সেই জিনিসটা চেষ্টা করছি, এবং আগামী দিনে আমরা সেই জিনিসটা করব আগামী 2 বছরের মধ্যে। দ্যাট টু ইন ভাষায় আজকে আমরা সেটা বলতে চাইছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবারকার বাজেট, ফিনান্স দপ্তরের মন্ত্রী এখানে আছেন, 6000 কোটি টাকার উপর রাখা হয়েছে ফিনান্স দপ্তরের কাছে। আপনি যে বললেন কম কেন, কখনো মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী আমাদেরকে যখন প্রস্তাব পাঠায় কখনো না করেন না, আমাদের সুযোগ রয়েছে আরিতে অ্যাডজাস্ট করার। অর্থ দপ্তরের কাছে 6000 কোটি টাকা রয়েছে। গত যে ডেভাস্টেটিং ফ্লাড, যে ফ্লাডে আপনারা জানেন প্রায় 14-15 হাজার কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি, রাতারাতি মাননীয় অর্থমন্ত্রী পূর্ত দপ্তরকে 500 কোটি টাকার উপর প্রদান করেছেন রাস্তাঘাট নির্মাণ করার জন্য। গবাদি পশু জল ধুয়ে নিয়ে চলে গেছে, হাঁস মুরগি গৃহপালিত পশু সমস্ত কিছু
অর্থ দপ্তর থেকে সেই অর্থ দিয়ে পূর্ত দপ্তর বিভিন্ন দপ্তরকে আমরা আবার সুন্দর ত্রিপুরা করার কাজে আমরা হাত দিয়েছি মাননীয় অধ্যক্ষ মহোদয়। তো স্বাভাবিকভাবে এবারকার যে বাজেট কোনো কর কারোর উপর চাপানো হয়নি। আপনি দেখবেন, আমি যেটা আমার বক্তব্যের শুরুতে বলেছি, মাননীয় চেয়ারপারসন ছিলেন, যে আমাদের শেয়ার অফ ট্যাক্সেস, আমাদের ট্যাক্স রেভিনিউ যে সোর্স, নন ট্যাক্স রেভিনিউ, প্রত্যেকটা মিলে আমাদের 48% হচ্ছে। এবং এই 48% টোটাল বাজেটের মধ্যে আপনি এই যে 48%, এর অর্থ এটা আমাদের নিজস্ব আয়, মানে আমরা রাজ্য আত্মনির্ভর হওয়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি, বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, বিকশিত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। এবং সেটাই হচ্ছে, কারণ ভারতবর্ষের ইকোনমি, মাননীয় বিরোধী দলনেতা বক্তব্য রেখেছেন, কি বলেছিলেন? উনার বক্তব্যের 25 মিনিটে উনি প্রথম হাউডি মোডি দিয়ে শুরু করলেন, ডোনাল্ড ট্রাম্প দিয়ে শুরু করলেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া হয়ে উনি ভারতে এলেন, এসে ভারতের অর্থনীতিকে তুলোধনা করলেন, করে এসে স্টেট বাজেটে এসে 5 মিনিট কথা বললেন। আজকে ভারতবর্ষের অর্থনীতি কি? পঞ্চম শক্তিশালী অর্থনীতি, 3.5 লাখ ট্রিলিয়ন ডলারের সেখানে অর্থনীতি। ভারতবর্ষের অর্থনীতি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, জাপান, তাদের পরেই হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি। মোদীজি যার নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যার নেতৃত্ব দিচ্ছেন, তাই আমাদের জিএসডিপি বৃদ্ধি পেয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পেয়েছে, আমাদের বাজেটে এবার তাই প্রায় 5,000 টাকার কাছে অর্থ ধনরাশি এবার আমাদের এক্সট্রা আমরা বাড়াতে পেরেছি। আজকে স্বাভাবিকভাবেই এটা জনমুখী বাজেট, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল বাজেট। এবং এই বাজেটকে যারা বিরোধিতা করবে তারা জনগণকে বিরোধিতা করছে, রাজ্যের মানুষ আগামী দিনে তাদের উচিত শিক্ষা দেবে। এই কোটি কথা বলে এই বাজেটকে সমর্থন করে মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ সুশান্ত বাবু। কমিউনিস্ট স্টেট কেরল কিন্তু ট্যুরিজমকে ভীষণভাবে প্রমোট করে। হ্যাঁ, আমি কমিউনিস্ট কান্ট্রির কথা বললাম। এখন বক্তব্য রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আজকের যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে 21শে মার্চ থেকে অনেকেই বাজেট নিয়ে আলোচনা রেখেছেন এবং এই বাজেট অধিবেশনে 21শে মার্চ রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় দিন রাত খেটে এই বাজেট উনি পেশ করেছেন। আমরা নিজেরাও দেখেছি, আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, সমস্ত মিনিস্টার্স, অনারেবল মিনিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য আধিকারিকরা সবাইকে ডেকে ডেকে তাদের যে ডিপার্টমেন্টের কি কি চাহিদা আছে প্রায়োরিটি বেসে সেইভাবে বাজেটে উনি রেখেছেন। আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে এই 2025-26 অর্থ বছরে যে বাজেট উনি পেশ করেছেন, আমি ওনাকে ধন্যবাদও দেব, পাশাপাশি এই বাজেটকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই বাজেট একটা জনমুখী বাজেট, বলার অপেক্ষা রাখে না। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে বিকশিত ভারত 2047-এ যেটা উনি ভেবেছেন, সেটাকে মাথায় রেখে আমাদের রাজ্য যদি উন্নত হয় তবেই কিন্তু এই বিকশিত ভারতই হবে। সেই দিশায় কিন্তু এই বাজেট আমরা দেখতে পাচ্ছি। সেই বাজেটে এই বাজেট সমস্ত বর্গের মানুষের কল্যাণের বাজেট। যদি আমরা মহিলাদের বলি, শিক্ষার্থীদের কথা বলি, যুব সম্প্রদায় বলি, দিব্যাঙ্গন বলি, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার, ইভেন প্রাক্তন জওয়ান, তাদের বিষয়েও এখানে এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাই। সর্বোপরি আম জনতার কল্যাণী বাজেট। আমি আবার এই যে জনমুখী বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে পেশ করেছেন, ওনার এবং ওনার দপ্তরের গোটা টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, পর্যটন মন্ত্রী,
উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে কোথায় ছিল 11তম স্থান অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করলে, সেই জায়গায় আজকে 5ম স্থানে ভারত এসে পৌঁছেছে এবং 2030 সালের মধ্যে 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে 3rd লার্জেস্ট ইকোনমি পরিণত হওয়ার লক্ষ্যে উনি কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি গত 1 ফেব্রুয়ারি 2025 সংসদে যে জনমুখী অভূতপূর্ব কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামনজি মহোদয়কে এই সভা থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বাজেট বিশ্বের দরবারে ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে, সেটা আমরা নিশ্চিত। এই রাজ্যের মানুষ, বিরোধীরা অনেক কিছুই বলছেন, এই হচ্ছে সেই হচ্ছে না ইত্যাদি নেগেটিভ কথাবার্তা। আজকে খুব ভালো লাগলো যে গতকাল আমাদের পরিষদীয় মন্ত্রী বলেছেন যে কমিউনিস্টদের একটা ইউনিভার্সিটি করা যায় কিনা, উনি বলছিলেন রিসার্চ হবে। তো এত কিছু হচ্ছে, এমন ভাবে কথা বলেন ওনারা যে সামনের বার এই ওনারা চলে আসবেন এবং মানুষ ওনাদের পিছনে ছুটছেন, কিন্তু দেখা যায় যে শূন্যের কোঠায় চলে এসছে, নোটার সাথে ওরা কম্পিটিশন করছে। আর 2023 বিধানসভার ইলেকশনে এমন একটা অবস্থা হয়েছিল, এই জুটি যে করেছিল কত রকমের ক্যালকুলেশন আমাদের কানে আসতো, এইবার কোথায় যাবে মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে সবাইকে ফেক। কিন্তু সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আমরা আবার দ্বিতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট সম্পর্কে যে ধারণা আমার আগে কিন্তু ছিল না, মানে বাজেট সম্পর্ক জানতে হবে সেই বিষয়টা কিন্তু এখন পড়াশোনার কারণে বুঝতে পারছি যে বাজেটটা কি। আমরা যে কোনো বাজেট, যে কোনো দেশেই হোক রাজ্যেরই হোক, একটা বছরের জন্য তার সুনির্দিষ্ট যে অর্থনৈতিক পরিকল্পনা, আনুমানিক যে রাজস্ব আদায়, তার আয় ও ব্যয়ের একটা সুস্পষ্ট রূপরেখা, এটা হচ্ছে বাজেট। তাছাড়া বাজেট শুধু বাজেট হলে হবে না, তার একটা বাজেটে নির্দেশিত হয় নাগরিকের কল্যাণের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক কল্যাণে তার ব্যয় বরাদ্দের বিষয় সমূহ, যেটা এবারের বাজেটে আমরা সেটা দেখতে পেলাম। এবং আমি আশা করি যে আগামী বছর আরো সুন্দর বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা পেশ করবেন এবং বোঝা যায় মর্নিং শোজ দ্য ডে, এবার কিন্তু বোঝা গেছে টিপ অফ দ্য আইসবার্গ। এবার যেভাবে পরিশ্রম করেছেন, এর আগের বছরও উনি করেছেন, কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে মানে সবসময় ভালো 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 সেটাই দেখা যাচ্ছে না। এবারের বাজেটের কয়েকটা খুব ইম্পর্টেন্ট দিক যেটা আমি পড়লাম এবং বুঝলাম, সেটা হচ্ছে এটার উপর প্রাধান্য দেওয়া হয়েছে রিসোর্স অ্যালোকেশন। রিসোর্স অ্যালোকেশন অর্থাৎ সম্পদ বন্টন। আমার কাছে টাকা আছে কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া, বিভিন্ন স্কিমে দেওয়া, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং তাতে করে স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। সেটাকে বলে রিসোর্স অ্যালোকেশন। এটাও কিন্তু তার মানে কায়দা জানা উচিত, তার জন্য কিন্তু এক্সপার্টাইজ যদি সেইভাবে না ইউজ করা যায় তাহলে কিন্তু বাজেটের সম্পূর্ণতা আসে না। ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃত্তি, আমি বাজেট করলাম কিন্তু আগামী বছর দেখা গেল আমি ব্যাংক্রাফটি হয়েছি ওই শ্রীলঙ্কার মতো, তাহলে তো লাভ হবে না। এবং একটা জিনিস করতে হবে যাতে আগামী দিন তার ইকোনমিক যে গ্রোথ সেটা যেন বাড়ে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটা ইনকাম, সেটা কিছু বলছিলেন না? ভুল বলছি না তো? না, আপনি যখন অনেক সময় দেখান তো। যাই হোক, তো এই যে পার ক্যাপিটা ইনকাম বা জিএসডিপি, সেটার যখন দেখা যায় অনেকটা ইনক্রিজ হয়,
তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বাজেট প্রপারলি যাচ্ছে। আরেকটা বিষয়, 6টা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট, বাজেটে যে সামাজিক কর্মসূচি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার, তার উপরও কিন্তু এবারে বাজেটে জোর দেওয়া হয়েছে। ফিসক্যাল রেসপন্সিবিলিটি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিসক্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। দিস ভেরি ইম্পর্টেন্ট। এটা বাড়িতেও কিন্তু আমাদের গড়েও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এই বাজেট কোনো অবস্থায় আমরা সামনের দিকে কিন্তু এগোতে পারবো না। সেটা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা, সেটা কিন্তু রাখতে হবে। আমি আয় করলাম আর ব্যয় করলাম বেশি, তাহলে হবে না। 100 টাকা আয় করে আমি যদি 200 টাকা আমি ব্যয় করি, সেটাকে অত্যন্ত সুন্দরভাবে এবারের বাজেটে আমরা দেখলাম। সেটাকে বলে ফিনান্সিয়াল ডিসিপ্লিন, সেটা আমরা দেখতে পেয়েছি। রেভিনিউ প্ল্যানিং, রাজস্ব পরিকল্পনা, এখানে আগের থেকে বুঝতে হবে আমার কোথা থেকে আমার ট্যাক্স আসতে পারে, নন ট্যাক্সেও কোথা থেকে আমাদের ট্যাক্স আয় আসতে পারে, এবং তার কৌশল যে নির্ধারণ, সেটার মধ্যে রেভিনিউ প্ল্যানিং সেটা বোঝা যায়। এবারের বাজেটে সেটাও আমরা দেখতে পেয়েছি। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, বাজেট পেশ হবে, সবাইকে জানাতে হবে আমরা এই বাজেট আমরা করছি, সব মানুষ যেন জানে, এর মধ্যে লুকোনোর কোনো বিষয় নেই। সেই 6টা যে বিষয় আমি বললাম এবারের বাজেটে, সেটা আমরা দেখতে পেয়েছি মাননীয় অধ্যক্ষ মহোদয়। এবারের 2025-26 অর্থ বছরে যেটা বারবার আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছে যে বাজেট মানে আমরা সবাই আগে তাকিয়ে থাকতাম যে করের বোঝা তো দেবে না। এবারও কিন্তু সেই করের কোনো স্থানই নেই, করের কোনো বোঝাই নেই। অনিমেষবাবু গতকালকে উনিও বলেছেন, এত সুন্দর বক্তব্য উনি বাজেটের উপর দিয়েছেন। আই মাস্ট গিভ ইউ থ্যাঙ্কস। খুবই ভালো বক্তব্য রেখেছেন। 2018 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে 2018 সাল থেকে এখন পর্যন্ত নিজস্ব কর এবং কর বহির্ভূত যে রাজস্ব, করের বাইরেও তো নন ট্যাক্স আছে, সেটার সব মিলিয়ে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 236% বৃদ্ধি পেয়েছে আমাদের এই বাজেটে। আমরা 2024-25 অর্থ বছরে যদি সার্বিক উন্নয়ন খাতে আমরা দেখি, সেখানে 14,771.88 কোটি টাকা সেটা ছিল 2024-25। এই বছর কত বাড়লো? 14,000 থেকে 18,012.91 কোটি টাকা। তাহলে আমাদের বৃদ্ধির হার কত? 22%। আমরা আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসডিপি, এই আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসডিপি একটা বিরাট একটা সূচক, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা ধীরে ধীরে যে ডিফারেন্সটা অনেকটা এবারের মাননীয় অর্থমন্ত্রী খুব সুন্দরভাবে সেটাকে আস্তে আস্তে কিন্তু অনেকটা কমিয়ে নিয়েছে। আমরা দেখেছি 2020-21 সালে যে গ্যাপ সেটা ছিল 38.98%, 2023-24 সেটা গিয়ে দাঁড়িয়েছে 26.48%, অনেকটা নামিয়ে দিয়েছে। এরপরে তো আস্তে আস্তে করে অনেকটা কমবে আমি নিশ্চিত। এবং এতে করে আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে এতে করে ওনার বিচক্ষণতার পরিচয় কিন্তু উনি দিচ্ছেন এবং ওনার পুরো টিম। আমরা 2017-18 অর্থ বছরে তুলনা যদি করি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের কত ছিল? 43,700 কোটি টাকা। এখন 2024 অর্থ বছরে, যেটাকে অ্যাডভান্স এস্টিমেট বলে, 91,224 কোটি টাকা হয়েছে এবার। এবং আমি এই হাউসকে জানাতে চাই, আমরাও বলি অনেক জায়গায়, হয়তো অনেকে জানেন যে নর্থ ইস্টের মধ্যে জিএসডিপি স্টেট হিসাবে ত্রিপুরা হচ্ছে দ্বিতীয়, আসামের পরে। ভাবা যায় কিন্তু ছোট্ট প্রদেশ, তারপর আমরা নর্থ ইস্ট রিজনের মধ্যে এখন সেকেন্ড পজিশনে আছি। জিএসটি সংগ্রহ জিএসটি সংগ্রহের ক্ষেত্রে ত্রিপুরার যে বার্ষিক প্রবৃদ্ধি গত বছরের তুলনায় এই বছর ফেব্রুয়ারি 2025-এ সর্বোচ্চ 9.1% বৃদ্ধি পেয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমরা টপ মোস্ট পারফর্মার এখানে। যদি রাজ্যের মাথাপিছু গড় আয়
আমরা যদি তুলনা করি 2017-18 সালে 1,444,000 টাকা ছিল। 2023 সালে সেটা বৃদ্ধি পেয়ে 1,77,723 টাকা হয়েছে। কাজে সিকিমের পরে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে ত্রিপুরা হচ্ছে দ্বিতীয় সর্বাধিক রাজ্য, যেখানে মাথা পিছু গড় আয় আমাদের এখন সিকিমের পরেই নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইস্ট। আমরা সব দিকে ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব দিকে এত ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দিন কাজ করেন, সারা রাত্র পরিশ্রম করেন, ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না। আমরা আগে দেখেছি সরকারে ওরা আয়েশ করার সরকার আমরা দেখতাম, ইউপিএ সরকার আমরা দেখতাম আয়েশ করার সরকার। নরেন্দ্র মোদীজি আয়েশ করেন না, এবং ওনার কারণে আমাদেরও এখানে কারোর আয়েশ করার কোনো স্থান নেই এখানে, যেই কারণে আমাদের আরাম ঘুমানো অর্থনৈতিক সাস্টেনেবল ত্রিপুরা যে আমরা যে অনেক স্পিডে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাতে করে এসডিজিজ অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সেই ক্ষেত্রে আমরা ত্রিপুরা টপ ফর্মুলার রাজ্য থেকে এখন ফ্রন্ট রানার স্টেট হয়েছে এখন ত্রিপুরা। আমরা অর্থনীতির চাকা সতেজ করার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটাকে আমরা আরো অনেক বেশি জোর দিয়েছি, কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর যদি আমরা জোর না দিই বাইরে থেকে ইনভেস্টার আসবে না, স্থায়ী সম্পদও সৃষ্টি হবে না, তার উপর আমরা জোর দিয়েছি। এতে করে 2025-26 অর্থবর্ষে বাজেটে এই এক্সপেন্ডিচার ব্যয় 7,903 কোটি টাকা আমরা অনুমান করছি, যা 2024-25 অর্থবর্ষের বাজেটের তুলনায় 19.14% বেশি হচ্ছে। 2017-18 অর্থবছরে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 1,915 কোটি টাকা। 2025-26 অর্থবছরে রাজস্ব আদায়ের সম্ভাবনা কত, কোথায় 1,915 কোটি টাকা, আর এবার আমরা চিন্তা করছি যে প্রায় 4,514 কোটি টাকা হবে। সেটাকে বলে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 16 ফিনান্স কমিশন কিছুদিন আগে এখানে এসেছিল গত 30 জানুয়ারি, এবং 2025 এই 30 জানুয়ারি 2025-এ উনি যখন আসলেন ওনারা, এবং আমরা সবাই জানি যে 16 ফিনান্স কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। ওনারা কি বলেছেন, তার রিপোর্টে কি বলেছেন, যে ত্রিপুরা আর্থিক যে ডিসিপ্লিন সুশৃঙ্খলতার দিক দিয়ে উন্নত থেকে উন্নততর। শুধু এটা আমার কথা নয়, এখানে যে ফিনান্স সেক্রেটারি এখানে একটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বলেছেন, উনি বলেছেন, আমি বলছি প্লিজ কন্টিনিউ, যে ফিনান্স সেক্রেটারি বলছেন, উই হ্যাড সাম কোয়ারিজ and we received their responses. The CM had made concluding remarks. Based on the presentation and discussions, we find that the state's financial condition is sound. Debt is on the decline and committed expenditure is also reducing. These indicate sound financial management. শুধু ইন্ডিয়ান এক্সপ্রেসই শুধু বলেনি, এখানে প্রতিবাদী কলম, নর্থ ইস্ট কালার, ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা দর্পণ সেটা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা আগেও পাইনি, আপনিও বিরোধী দল ছিলেন, আমরাও ছিলাম, রতনবাবু ছিল, যখন মানিক বাবু বক্তব্য রাখতেন দিতেন চিফ মিনিস্টার, আমাদেরকে অ্যালাউ করেননি। প্লিজ ডিস্টার্ব করবেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা গত বছর বলেছিলাম, না ভুল থাকলে পরে প্রমাণিত করবেন। আমরা গত বছর বলেছিলাম আমাদের বাজেট ছিল 27,804 কোটি টাকা, কিন্তু রিভাইজ এস্টিমেটের পর সেই সংখ্যা দাঁড়ায় কত আমরা সবাই জানি, অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, 30,296 কোটি। এটা বুঝতে হবে এর অর্থটা কি। যেখানে আমরা বিইতে বলেছি 27,804, সেটা আরিতে গিয়ে কত দাঁড়ালো, 30,296। এর অর্থটা কি দাঁড়ায়? এখানে মাননীয় বিধায়ক গোপালবাবু অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। এখানে দেখবেন স্টেটমেন্ট 1-এ এখানে
2 এবং রোমান 2-তে স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্টে এখানে দেখেন যদি আপনি লেখা আছে, কি লেখা আছে? 850 কোটি টাকা। এখন গিয়ে সেটা দাঁড়িয়েছে 2516 কোটি। এবং 3 নম্বরে স্টেট শেয়ার অফ ইউনিয়ন ট্যাক্সেস এন্ড ডিউটিস, এখানে কত আছে? 8636 কোটি টাকা, যা দাঁড়িয়েছে 10,248 কোটি। এর অর্থ কি হচ্ছে? যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন আমাদের, সেটা প্রপারলি আমরা করছি বলে সময় মতো টাকা আমরা খরচা করছি এবং তার প্রবণতাও আছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার থেকে অতিরিক্ত টাকা কিন্তু আমাদের বরাদ্দ করার ফলেই কিন্তু এই অঙ্কটা বেড়েছে। এখানে রেভিনিউ রিসিভ 1-এ বাজেট এস্টিমেট 2024-25 আপনি দেখতে পারবেন, আর 2002-এর যে ক্যাপিটাল রিসিভ সেখানে আপনি দেখতে পারবেন সেটা। আমরা আমাদের রাজ্যকে ঋণের বোঝায় আমরা আবদ্ধ রাখতে চাই না। এই বছর আমাদের একটা সেন্ট্রাল অর্থমন্ত্রী মন্ত্রণালয় থেকে একটা ডিরেকশন আছে যে 3% মধ্যে আমাদের জিএসডিপির যে 3%, তার মধ্যেই আমাদের ঋণ নিতে হবে। সেটা কিন্তু আমাদের সেই সীমার মধ্যেই আমরা ঋণ রেখেছি। 2025-26 সালের জন্য আমরা বাজার ঋণ হিসাবে মাত্র 1225 কোটি টাকার বিধান আমরা রেখেছি। রাজ্য সরকার এক্সটার্নাল এইডেড প্রকল্পের আওতায় সর্বাধিক যেসব প্রকল্প আমরা নিয়েছি সেগুলো শেষ করার জন্য আমরা চেষ্টা করছি। বর্তমানে আমাদের কাছে 10টা প্রকল্প চলমান। একটা হচ্ছে আগরতলা মিউনিসিপাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ত্রিপুরা পাওয়ার জেনারেশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, আগরতলা সিটি আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট, সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা। তার যে মেইন উদ্দেশ্য, এইমস টু ইমপ্রুভ forest quality in a targeted catchment through sustainable forest management, soil and moist use conservation and livelihood development. Climate change adaptation in the Himalayan component to Tripura. Tripura Rural Economic Growth and Service Delivery Project, Tripura Urban and Tourism Development Project, Enhancing Landscape and Ecosystem Management Project, Element Tripura, আমাদের মাননীয় মন্ত্রী এটা জানেন, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ডেভেলপমেন্ট। এই যে 10টা আমরা যে প্রজেক্ট এখন আছে, তার জন্য আমরা এক্সটার্নাল এড থেকে আমরা ঋণ নিয়েছি। জনজাতিদের বিষয়ে অনেক কথা হয়েছে, এর আগেও আমাদের জনজাতি বিধায়ক বিধায়িকারা কথা বলেছেন। আমরা জনজাতিদের জন্য মাননীয় নরেন্দ্র মোদীজি জবের থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিয়েছেন, যেভাবে এতদিন ধরে জনজাতিদের উনি কাজ করে যাচ্ছেন, ওনাদের যেভাবে সম্মান দিচ্ছেন, এর আগে কিন্তু কেউ এত সম্মান দেয়নি। আমরাও 2018 পর থেকে ত্রিপুরার যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসলো, সেইভাবে কিন্তু আমরা জনজাতিদের জন্য আমরা খুবই আন্তরিক এবং সংবেদনশীল। সেখানে অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক বিষয়ই হোক, প্রশাসনিকই হোক এবং সংশ্লিষ্ট যে কোনো বিষয়ই হোক, সব বিষয়ে আমরা সেগুলো পদক্ষেপ নিয়েছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া, সেটা চলতে থাকবে। এই বাজেটে আমরা আলাদাভাবে যদি দেখি, এটা কিন্তু যতগুলো এখানে বাজেটে প্রতি পাতায়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন, জনজাতি কল্যাণ সহ বিভিন্ন দপ্তরে উন্নয়নমূলক যে কর্মসূচি, কোনো না কোনোভাবে মাননীয় অধ্যক্ষ মহোদয় দেখবেন জনজাতিদের সাথে কিন্তু সেটা সম্পর্কযুক্ত। আমরা এইবার জনজাতি অংশের জনগণের উন্নয়নের জন্য যা আলাদাভাবে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি আমরা রেখেছি। উদাহরণস্বরূপ বলা যায়, 2024-25 সালে রিভাইজ এস্টিমেট অনুসারে রাজ্যের মোট বরাদ্দ দাঁড়িয়েছে 30,296 কোটি টাকা, যার মধ্যে এটা বুঝার বিষয় আছে, যার মধ্যে বেতন ভাতা, পেনশন, ঋণের সুদ ইত্যাদি বাদ দিলে শুধুমাত্র উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত? 17,014 কোটি টাকা।
এর মধ্যে শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নের জন্য 6,645 কোটি টাকা খরচ করা হয়েছে। যদি আমরা এটা শতাংশের হিসাবে আমরা দেখি 39.06%। এটা আরো বাড়তেও পারে, যখন এজিট থেকে চূড়ান্ত হিসাব আসবে তখন কিন্তু আরো বাড়বে। 30,296 কোটি টাকা আমাদের রিভাইজ এস্টিমেট এবার যেটা হলো, সেই জায়গার মধ্যে আমরা 17,014 কোটি টাকার মধ্যে আমরা জনজাতি এলাকায়, যেটা আমাদের পেনশন এবং স্যালারি ইত্যাদি দিয়ে, ঋণের যে সুদ সেটা দিয়ে, তার মধ্যে 6,645 কোটি টাকা আমরা খরচ করেছি। এবং সেটা কিন্তু আগে আমরা কোনোদিন দেখিনি, এইভাবে জনজাতিদের উন্নয়নে কাজ করেছে। সেইভাবে 2025-26 সালে 7,149 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, গত বছর থেকে আরো বেড়েছে। সেখানে যদি আমরা দেখি, আমরা 40%-ও বেশি আমরা জনজাতিদের জন্য আমরা রেখেছি। বাজেটের শুধু না, তাছাড়াও জনজাতি এলাকার উন্নয়নে আরো অনেক বেশি খরচ করা হচ্ছে, যেমন রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, যা নাবার্ড থেকে পাওয়া যায়। এবং এর আওতে আমরা বছরের পর বছর অনেক ইনফ্রাস্ট্রাকচার আমরা কিন্তু ডেভেলপ করেছি। আমরা এক্সটার্নালি এডেড প্রজেক্ট যেগুলো আমরা নিয়েছি, তার বেশিরভাগই দেখা যায় জনজাতি এলাকার মধ্যেই। সেগুলো আমরা ইনফ্রাস্ট্রাকচার বা আদার্স যেসব উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, সব আমরা এক্সটার্নাল এডেড প্রজেক্ট জনজাতি এলাকায় আমরা খরচ করছি। রাজ্যে অনেক জাতীয় সড়ক নির্মিত হচ্ছে, আমরা জানি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, 4টা অন প্রিন্সিপাল উনি ন্যাশনাল হাইওয়ে অনুমোদন দিয়েছে। এর মধ্যে বেশিরভাগ জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে কিন্তু এই যে রাস্তাগুলো গেছে, সেই জায়গাগুলোর মধ্যে কি হয়েছে, যখনই কোনো জমি অধিগ্রহণের বিষয় দাঁড়ায়, তাহলে এই যে টাকা, এবং সেটা একটা ভালো অ্যামাউন্ট কিন্তু জনজাতিদেরকে দিতে হয়েছে, তাতে করে তাদের কিন্তু আর্থসামাজিকও উন্নয়ন সেখানে হয়েছে। এইসব প্রকল্প ছাড়াও জনজাতি ভাই বোনদের বিভিন্ন দপ্তর থেকে, এখানে এমন কোনো দপ্তর নেই যেখানে জনজাতিদের কথা চিন্তা ভাবনা করা হয় না। আমরা দেখেছি এর আগে কংগ্রেসের সময়ে আমরা দেখতাম, ইউপিএ সরকারের সময় দেখতাম, নর্থ ইস্টকে কোনো সময় ওরা সেইভাবে মান্যতা দেয়নি। ওনারা তো বিশ্বাস করে কিভাবে এখানে টেররিজম থাকবে, আর টেররিজমের মাধ্যমে কিভাবে দখল করবে সিংহাসন, সেই চিন্তায় সবসময় বিভোর হয়ে থাকে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে আমরা দেখেছি যে গত 4ই সেপ্টেম্বর 2024-এ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে নয়াদিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, অল ত্রিপুরা টাইগার ফোর্স প্রতিনিধিদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। আমি নিজেও ছিলাম সেখানে। তাতে করে আমাদের ত্রিপুরা এখন বলা যেতে পারে যে টেররিস্ট ফ্রি ত্রিপুরা, সেটা বলা যেতে পারে। আগে আমরা দেখতাম এখান থেকে আপনি ধর্মনগর থেকে, নিজেও আপনি ধর্মনগরে মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেখান থেকে আসতে কত সমস্যা হতো, 12 ঘন্টা 13 ঘন্টা আসতে পারবেন কি আসতে পারবেন না, সেইগুলো ছিল না। এবং এদের মদতদাতা আমরা কিন্তু জানি কারা, এই টেররিস্টদের মদতদাতা কারা এখনো আমাদের ত্রিপুরার মধ্যে আছে। 3টা ডিগ্রি কলেজের হোস্টেল আমরা জনজাতিদের জন্য করেছি, একটা মহিলা কলেজে, এটা ফটিকরাই আম্বেদকর কলেজে, গন্ডাছড়াতে একটা করেছি আমরা। 2018 সালের পূর্বে রাজ্যে মাত্র 4টা একলব্য স্কুল ছিল, একলব্য মডেল রেসিডেন্ট। সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে 21টার মতো আমাদের স্যাংশন দিয়েছে, 21টা, কোথায় 4 আর কোথায় 21, সেই জায়গার মধ্যে অলরেডি কিছুদিন আগে 9ই মার্চ 2024-এ করবুক ও রূপাইছড়িতে 2টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাননীয় প্রধানমন্ত্রীজি করে গেছেন। মুখ্যমন্ত্রীর আবাস মিশন প্রকল্পের যদি আমরা কথা বলি, সেখানে 30,000 হেক্টর থেকে বাড়িয়ে 69,000 হেক্টর করা হয়েছে। আমার মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন গতকাল বলছিলেন যে কি হচ্ছে, এইসব স্কিল ডেভেলপমেন্ট করে কি হচ্ছে, কিন্তু উনার জবাবে আমি উনার উত্তর দিতে চাইছি যে জনজাতি যারা আছে অন্যদের সম্পর্কে তো বলবোই, অ্যামাউন্টও আমি বলে দেব যে কতজন বেকার যুবতীদের, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে জনজাতি কল্যাণ দপ্তর থেকে যেভাবে ওনাদের দক্ষতা বৃদ্ধি করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে বাইরেও
ত্রিপুরাতে তো আছে, অনেক জায়গায় কিন্তু ওদের সেই কর্মসংস্থানের সুযোগ হয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য ভারত সরকার অলরেডি 100 করোড় একটি বিশেষ প্যাকেজ এখানে দিয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 80 কোটি টাকা পাওয়া গেছে। এতে করে উদ্যান চর্চা, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা এবং প্রায় মার্কেট, অতিরিক্ত ক্লাসরুম, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, হোস্টেল ইত্যাদি স্থাপনের জন্য খরচ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় অধীনে 375টি জনজাতি অধ্যুষিত গ্রামের উন্নয়নের জন্য প্রতিটি গ্রামে 20,35,000 টাকা করে প্রদান করা হবে। জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2 অক্টোবর 2024 ইংরেজির ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎসর্গ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেছেন। এই প্রকল্পের অধীনে ত্রিপুরার 52টি ব্লকে 392টি গ্রামে বসবাসরত জনজাতিদের জন্য যেসব বেসিক মৌলিক সুযোগ সুবিধা সেইগুলো প্রদান করা হবে। ত্রিপুরা জনজাতি সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন এর জন্য বিশ্ব ব্যাংক থেকে কৃষি, বাগিচা, পশুপালন, মৎস্য চাষ এইসবের উন্নতির জন্য প্রায় 1400 কোটি টাকা আমরা পেয়েছি এবং তার জন্য যেসব এখানে আমি যেটা বললাম অলরেডি কাজ শুরু হয়ে গেছে। জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, পানীয় জল এবং জীবিকাকে কেন্দ্র করে 15ই নভেম্বর 2023 সালে জনজাতি গৌরব দিবসে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে একটি প্রকল্প চালু করা হয়। এবারের বাজেটে যেটা আমি একটু আগে বললাম, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে এই বাজেটের মধ্যে আমাদের জনজাতিদের টাচ করেনি, এরকম কোনো ডিপার্টমেন্ট নেই। এখানে এবারের বাজেটে আমি আবার মাননীয় আমাদের অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে ওনাদের যে সংস্কৃতি এবং সেটাকে সংরক্ষণের জন্য বিশেষ করে ওনাদের যে বাদ্যযন্ত্রাদি, এটা তো আমরা কোনোদিন আগে ভাবিনি, সেগুলোর জন্য একটা কর্মশালার আয়োজন করেছেন। এর জন্য ব্যয় রাখা হয়েছে 3 কোটি টাকা। শুধু তাই নয়, মেধাবী উপজাতি শিক্ষার্থীদের যাতে মানসম্মত একটা এডুকেশন পায় তার জন্য মুখ্যমন্ত্রী উপজাতি উন্নয়ন মিশনের অধীনে সুপার 100 প্রোগ্রাম চালু করা হবে। এতে করে যারা সর্বভারতীয় স্তরে জি, নিট, ইউপিএসসি ইত্যাদি সাফল্যের সম্ভাবনা এতে করে বৃদ্ধি পাবে। এর জন্য 2025-26 অর্থ বছরে 3.10 কোটি টাকা ব্যয় করা হবে। ভারত সরকারের অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা বিভিন্ন যারা নেতৃবৃন্দরা এখানে আছেন, আমাদের মন্ত্রী বাহাদুর থেকে আরম্ভ করে বিধায়ক বিধায়িকারা বলেছেন, জল জীবন মিশন প্রকল্প শুরুর আগে রাজ্যের 7,50,000 পরিবারের মধ্যে শুধুমাত্র 0.24 লাখ পরিবারকে ট্যাবের মাধ্যমে জল সংযোগ দেওয়া হয়েছিল। কত পার্সেন্টেজ? 3.26%। আর এখন সেটা বর্তমানে কোথায় দাঁড়িয়েছে? 6,39,000 পরিবার, অর্থাৎ 85.12%, যা জাতীয় গড় 79.98%কেও ছাপিয়ে গেছে। আমাদের ত্রিপুরা সরকার 5ম জাতীয় জল পুরস্কার এই উত্তর পূর্বাঞ্চল জোনের মধ্যে এই ধলাই জেলা সর্বশ্রেষ্ঠ হিসাবে পুরস্কৃত হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত রাজ্যের 5,49,000 পরিবারের মধ্যে 15 লক্ষ অলরেডি 100% স্যাচুরেশন হয়ে গেছে। এখানে 15,72,095 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। 4,08,788 যারা বেনিফিশিয়ারি আছে বিভিন্ন হাসপাতালে এই প্রকল্পের আদায় তারা বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছে। এতে করে প্রায় 222,42 লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার কথা যদি আমরা বলি, এই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত রাজ্যে মোট 2,28,000 পরিবারে 4,94,034 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে 2,39,875 জন কৃষককে 2 বছরে 287 কোটি 16 লক্ষ টাকা এবং বিগত 8 বছরে
842 কোটি 62 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামে রাজ্যের 1,46,146 হেক্টর জমির জন্য বরাদ্দ করা হয়েছে 25 কোটি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এ বিষয়ে আগে আলোচনা হয়েছে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 12,726 জন গ্রাহক রেজিস্ট্রেশন করেছে। এতে করে 162 জন গ্রাহকের বাড়িতে অলরেডি কালকেও আমাদের মাননীয় আমাদের মিনিস্টার সাহেব এই দপ্তরের উনি আমাকে একটা চিঠিও দিয়েছেন যে আমাকেও আমার বাড়ির মধ্যে নাকি সৌর প্যানেল লাগাতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অদ্যাবধি 3,68,000 পাকা ঘর রাজ্যে নির্মিত হয়েছে। তার মধ্যে গত 3 বছরে এই প্রকল্পে 3,000 কোটি টাকার উপর বেশি ব্যয়ে পাকা ঘর নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানেও 1200 কোটি টাকা ব্যয়ে 70,000-এর উপর ঘর নির্মিত হয়েছে। গত 2 বছরের কথা যদি বলি, 13,000-এরও বেশি ঘর এখানে নির্মিত হয়েছে। স্বচ্ছ ভারত মিশন 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশ জুড়ে তার কর্মসূচি চালু করেছিলেন এবং 2019 সালে আমাদের রাজ্যের গ্রামীণ জনবসতি এলাকা এই যে ODF ওপেন ডেফিকেশন ফ্রি এলাকা হিসাবে মিশন গ্রামীণের আওতায় 1,18,340টি ব্যক্তিগত শৌচাগার এবং 466 কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মিত হয়েছে। 765টি গ্রামের মধ্যে 727টি গ্রাম ওপেন ডেফিকেশন ফ্রি প্লাস মডেল, 5টি গ্রাম রাইজিং ক্যাটাগরি এবং 16টি গ্রাম অ্যাপ্রাইজিং ক্যাটাগরি রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনায় প্লেসমেন্ট ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিতে গত 3 বছরে 5,223 জন গ্রামীণ যুবক যুবতী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাননীয় বিধায়ক মহোদয়, কালকে আমি শুনছিলাম উনি এটা বলেছিলেন, এই যে আমাদের আপনি যে বলছিলেন কি হয়, ওরা কোথায় যায় ট্রেনিং নেওয়ার পরে, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ওদের এখন পর্যন্ত গত 3 বছরে 5,223 জন যারা গ্রামীণ যুবক যুবতী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দীনদয়াল গ্রামীণ কৌশল্য যোজনা। তার মধ্যে 3,011 জনের বিভিন্ন কোম্পানিতে কর্মসংস্থান পেয়েছে। 2017 সাল থেকে চালু হওয়া প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে 1,42,759 জন মহিলা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় যদি আমি কথা বলি, এখন পর্যন্ত 566 কিলোমিটার রাস্তা পুনঃসংস্কার করা হয় এবং 11টি RCC ব্রিজ সহ 1,405 কিলোমিটার সড়কের সংস্কার করা হয়। বলেছে এই সরকার নাকি অনেক রকম পরিকল্পনা করে এরপরে ভুলে যায়। আমি একটা মোটামুটি সত্তর দেওয়া সম্ভব নয়, সময় কম, তবে আমি একটা বলি 2023-24 অর্থবর্ষে অধ্যক্ষ মহোদয় ত্রিপুরা রুরাল রোডস ডেভেলপমেন্ট এজেন্সি কর্তৃক প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় PMGSY 12টি জনপথকে হ্যাবিটেশন সংযোগকারী 55.911 কিলোমিটার রাস্তা নির্মাণ করা এবং PMGSY 2 and 3 এ 55.79 কিলোমিটার রাস্তাকে উন্নত করা হয়। মহিলাদের কথা যদি বলা হয়, মহিলাদের আর্থ সামাজিক উন্নতি সুরক্ষার প্রশ্নে এই রাজ্য সরকার বিকাশবাবু মাননীয় অধ্যক্ষ মহোদয় ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর যে সর্বশেষ যে রিপোর্ট, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক থেকে, আমরা বলবো না এটা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে, নিচের দিক থেকে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে সর্বশেষ তথ্য সেখানে বলা হয়েছে 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান হচ্ছে সর্বনিম্ন। ওভারঅল যদি আমরা দেখি সব প্যারামিটারে আমরা এখন 3য় স্থানে রয়েছি। সো ফার দিস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ কনসার্ন। রাজ্যে বিজেপি সরকারের সময়কালে মহিলাদের জন্য ওমেন এম্পাওয়ারমেন্ট পলিসি তৈরি করা হয়েছে। এর আগে আমরা কিন্তু দেখিনি, যা বিগত 30 বছরেও তৎকালীন সরকার করে উঠতে পারেনি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় ছাত্রীদেরকে যাতে আরো বেশি উচ্চশিক্ষায় উৎসাহিত করা যায়, তার জন্য কিছুদিন আগে 14ই মার্চ এখানে স্কুটি দেওয়া হয়েছে প্রায় 140টার মতো CBSE এবং TBSE থেকে যারা পাশ করেছে 12 ক্লাস তাদেরকে দেওয়া হয়েছে
নিশ্চয়ই আপনারা দেখেছেন সেটা। শুধু তাই নয়, 2018-19 সাল থেকে 2022-23 পর্যন্ত মোট নবম শ্রেণীতে পাঠরত তাদেরকে 1,22,509 জন ছাত্রীকে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে ছাত্রীদের জন্য মাত্র 3% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার স্নাতক ও স্নাতকোত্তর পাঠরত ছাত্রীদের জন্য, আমার মনে আছে সেটা আমার ভাই ফুটার সময় আমি ডিক্লেয়ার করেছিলাম যে ভর্তি ফিস, কলেজ উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত ফি যাতে মুকুব হয়, এবং সেটা এখন কার্যকরী করা হয়েছে। পরিবহন দপ্তরে, এখানে পরিবহন মন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার এখানে 45 জন মহিলাকে ড্রাইভিং এর ওনাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হয়েছে। যেখানে সরকারি মার্কেট স্টলের কথা যদি উঠে, সেখানে 50% স্টল মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 181 টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। যে কোনো সমস্যা মহিলাদের যখন হবে ইমিডিয়েটলি তাৎক্ষণিক সাহায্যের জন্য এই টোল ফ্রি নাম্বারটা দেওয়া হয়েছে। আমাদের এই সরকার আসার পর আমরা হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন সেটা রাজ্য স্তরে এবং প্রতিটা জেলায় আমরা সেটা উইমেনদের জন্য আমরা করেছি। ওয়ান স্টপ সেন্টার বা তার নাম আরেকটা সখী সদন, সেই স্থাপন 8টি জেলায় আমরা করেছি। অর্থাৎ যে কোনো একটা জায়গায় গেলে সব ধরনের যে তাদের যে সমস্যা একই ছাদের নিচে সব ওনাদের যে সমস্যাগুলো সমাধান হবে, যার নাম দেওয়া হয়েছে ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন। আমাদের 8টা ডিস্ট্রিক্ট, মাননীয় অধ্যক্ষ মহোদয়, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা মহিলার দ্বারা পরিচালিত 9টা আমরা থানা, মহিলাদের থানা আমরা করেছি, 9টি পুলিশ থানা। ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2টো করেছি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেসে, তার জন্য আমরা সব সরকারি অফিস ও বেসরকারি প্রতিষ্ঠানে আমরা ইন্টারনাল কমপ্লেইন কমিটি গঠন করেছি। এছাড়াও রাজ্যের 8টি জেলায় জেলা শাসকের অফিসে আমরা লোকাল কমিটি গঠন করেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকারের প্রায় 8 ধরনের বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করা হচ্ছে। মহিলাদের ক্ষমতায়ন ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছিলেন যে গ্রাম পঞ্চায়েতগুলো শুধু মহিলার দ্বারা পরিচালনা, এরকম কয়েকটা গ্রাম পঞ্চায়েত করার জন্য। আপনার মাধ্যমে আমি সবাইকে অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরাতে আমরা 4টি গ্রামে সম্পূর্ণভাবে মহিলার দ্বারা সেখানে পরিচালনা হচ্ছে, এবং যারা অফিসার আছে তাদেরকেও আমরা সেখানে মহিলা আমরা সেখানে দিয়েছি। পিঙ্ক টয়লেটের কথা বলা হয়েছে, ইউ টোল্ড মি দ্যাট টাইম। পিঙ্ক টয়লেটের কথা বলা হয়েছে যাতে মহিলারা সুবিধা পায়, যে দূর থেকে যেন যেখানে পুরুষও যাবে সেটা যেন না হয়। আমরা যেটা বলি সেটাই করি। আমরা রাজ্যের নারী শক্তি ক্ষমতায়নের সবচেয়ে বড় আমরা যে জায়গাটা সেটা হচ্ছে TRLM, আজীবিকা মিশন, ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন। সেখানে এখন পর্যন্ত 53,623টি স্বসহায়ক দল আছে, যার মোট সদস্য সংখ্যা 4,84,000। শহরেও তদ্রূপ ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন, সেখানে 5,941টি গঠন করা হয়েছে স্বসহায়ক দল। সেখানেও প্রায় 63,743 জন মহিলা এর সাথে যুক্ত হয়েছে। লাখপতি দিদি ভারত সরকারের একটি বিশেষ উদ্যোগ, যার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এলাকায় যারা স্বসহায়ক দল তাদের বার্ষিক যে আয় সেটা যেন ন্যূনতম 1 লক্ষ টাকা সুনিশ্চিত করা যায়। তার জন্য এই যে বিশেষ উদ্যোগ সেটা নেওয়া হয়েছে। তার জন্য লাখপতি দিদি ত্রিপুরাতে এখন 51,871 জন লাখপতি দিদি হয়েছে। স্বসহায়ক দলের দিদিদের সশক্ত করতে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে 746 কোটি 80 লক্ষ টাকার ফান্ড প্রদান করা হয়েছে, যার মধ্যে 2017-18 অর্থবৎসরের পূর্বে শুধুমাত্র কত দিয়েছে 32 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। আর আমাদের সরকার আসার পর 714 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হয়েছে। TSR ব্যাটালিয়নও আমরা প্রায় 137 জন মহিলা জওয়ান নিয়ে। একটু ধৈর্য ধরুন, একটু প্লিজ, আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করিনি, প্লিজ ধৈর্য ধরুন, একটু শুনুন, ভালো লাগবে, একটু শুনুন প্লিজ, কাইন্ড পেশেন্ট। আমি জানি আপনি একটু ইমপেশেন্ট থাকেন, একটু পেশেন্ট, প্লিজ। জমি ক্রয়ের ক্ষেত্রে মহিলাদের স্ট্যাম্প ডিউটি 1% হ্রাস করা হয়েছে।
আমাদের সরকার মহিলাদের জন্য কর্মক্ষেত্রে, আমি দেখেছি আপনি যখন আমার পেশেন্টও ছিলেন খুব অধৈর্য ছিলেন, আমাকে বসাতে খুব অসুবিধা হতো। প্লিজ পেশেন্ট, বি পেশেন্ট, বি পেশেন্ট, প্লিজ 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 প্লিজ। ছাড়ুন ছাড়ুন, সকল আরায়ণ। আমাদের সরকার মহিলাদের জন্য কর্মক্ষেত্রে 33% সংরক্ষণ চালু করেছে। মুখ্যমন্ত্রী এবারের প্রস্তাবে আমি যেটা বললাম, মাননীয় আমি অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব যে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, এই বিষয়ে এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, সেটাও একটা নতুন প্রকল্প, আমি আর বিশদভাবে এখানে বলতে চাইছি না। দিব্যাঙ্গদের বিষয়েও আমাদের এই সরকার আসার পর, যেখানে 2013 থেকে 2018 সালে মাত্র 4টি জেলায় ডিডিআরসি ছিল, আমাদের এই সরকার আসার পর আরো 4টা এখানে ডিডিআরসি চালু করা হয়েছে, ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার। আগে দিব্যাঙ্গদের জন্য সামাজিক ভাতা কত ছিল? 700 টাকা, আর আমাদের সরকার আসার পরে মাসিক 2000 টাকা করা হয়েছে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে আগে মাত্র 3% সংরক্ষণ ছিল, এখন তা বাড়িয়ে করা হয়েছে 4%। 2018 সালের আগে দিব্যাঙ্গজনদের সরকারি চাকরিতে প্রমোশনের ক্ষেত্রে কোনো সংরক্ষণ ছিল না। আমাদের সরকার আসার পর সেখানে 4% সংরক্ষণ চালু করা হয়েছে। নরসিংগড়ে হাফওয়ে হোম চালু করা হয়েছে, ত্রিপুরা প্যারা গেমস আয়োজন করা হয়েছে, ইউনিভার্সাল আইডেন্টিটি কার্ড চালু করা হয়েছে। আমাদের কিছুদিন আগে বিশালগড়ে পূর্ব লক্ষ্মী বিলে নর্থ ইস্টের মধ্যে প্রথম আর্টিফিশিয়াল লিম্ব প্রস্তুতকারক সংস্থা, সেখানে ভূমি পূজনও করা হয়েছে। ত্রিপুরা রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটি রুলস, সেটাও কার্যকর করা হয়েছে। এবারের বাজেটে এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে যে চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সন, যারা মানসিকভাবে প্রতিবন্ধী, তাদেরকে 5000 টাকা পেনশন দেওয়ার কথা বলা হয়েছে, এবং যারা 2000 টাকা অলরেডি পাচ্ছে তাদেরকে 2000 টাকা মাইনাস করে 3000 টাকা অতিরিক্ত দেওয়া হবে। আগরতলাতে মানসিক প্রতিবন্ধীদের জন্য একটা এই যে বাজেট, এই বিষয়টা কিন্তু আমার মনে হয় সবাই মিলে এখানে উঠে করতালি দিয়ে ধ্বনি ভোটে সেটাকে আপনার বলা উচিত যে এই মানসিক যারা প্রতিবন্ধী তাদের জন্য রিক্রিয়েশন সেন্টার আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা এবারের বাজেটে রেখেছে। মেধাবী দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর ডিজেবল চালু করা হয়েছে, যা আগে কখনো আমরা দেখতে পাইনি। এবারের বাজেটে যে ব্যতিক্রমী প্রকল্প, এবারে যেটা আমি বলেছিলাম, যারা চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্ট ফর যারা সান অফ আর্মি বা সিআরপিএফ পার্সোনাল, তাদের জন্য একটা প্রকল্প চালু করা হয়েছে। তার জন্য এই বাজেটে প্রায় 2,40,00,000 টাকা রাখা হয়েছে। এবারের একটা বড় আনন্দের বিষয়, কিছুদিন আগে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমরা দেখি কি সাধারণত যিনি পলিটিক্স করেন, রাজনীতি করেন, ওই ফ্যামিলির থেকেই চলে আসেন সব, মানে এটা একটা যেমন ডাইনেস্টি এরকম একটা হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ইউথ যারা, এমন সব লোককে তোমরা নিয়ে আসো যাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনোদিন রাজনীতি করেনি, ওই সব লোককে আপনারা নিয়ে আসুন। ওদের যে চিন্তা ভাবনা, কারণ দে আর নট পলিউটেড, তাদের মধ্যে নতুন কিছু করার চিন্তা ভাবনা আছে, এই ধরনের লোককে আনার জন্য। যে কারণে এবার এই বিধানসভার মধ্যে আমাদের বিকশিত ভারত যুব সংসদ গত রবিবার এখানে অনুষ্ঠিত হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এখানে এসেছিলাম, আমি এসে তার ইনগুরেশন এখানে করেছি। এখানে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা জানি, আমি এর জন্য আবার মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে 25টি কোচিং সেন্টার উনি বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ের উপর প্রতিটি মহকুমায় একটি করে গুণগত মানের যে বিশেষ কোচিং সেন্টার চালু করছে। আমরা কি করি, সব যারা যারা অলরেডি টেস্টেড যারা টিচার আছে তাদের বাড়িতে যাই, অনেক লোক যেতে পারে না। তার জন্য যখন আমরা এই বিষয়ে আলোচনা করেছি, মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে না, এবার থেকে আমরা ইংরেজি এবং এই যে আমাদের বিজ্ঞান যে সাবজেক্টগুলো আছে এমন সব টপ ক্লাসের টিচার আনা হবে বাইরের থেকে, বা যদি এখানের লোক থাকে তারা যদি জয়েন করে, তাহলে আমাদের যারা ছেলে মেয়েরা আগরতলার দূর থেকে আসতে হবে না, বিভিন্ন যেসব মহকুমার সেখানে এই সেন্টারে থাকবে, তারা সেই আমবাসা, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমবাসা, কাকরাবন এবং করবুকে 3টে নতুন ডিগ্রি কলেজ স্থাপন করার প্রস্তাব এখানে রাখা হয়েছে। এবার
আমরা যেখানে প্রতিযোগিতামূলকের যখন পরীক্ষার যখন কথা হয় দেখা যায় বাইরে যায় মানুষ, তো তার জন্য সুবিধা এখানে নাই। তার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবার কি রেখেছেন, ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালু করার প্রস্তাব উনি করেছেন আগরতলা, উদয়পুর এবং আমবসায়, এবং এতে করে সমস্ত ত্রিপুরার সবকটা মানে আমাদের যে বিধানসভার আছে সবকটাই কিন্তু কাভার হবে। স্বাস্থ্যের বিষয়ে আপনি কি বলবো, আপনি অনেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, আপনি সবই জানেন, অনেক কিছু করেছেন, আপনি অনেক কিছু করেছেন। আপনি যেটা করেছেন এর জন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমি আপনাকে এর জন্য বলবো না যে আপনি কিছুই করেননি। এখানে অলরেডি ত্রিপুরা হেলথ সার্ভিসের 175 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং ত্রিপুরা হেলথ সার্ভিস গ্রেড 3 পদে 16 জন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার এর মধ্যে নিয়োগ করা হবে, টিপিএসসির মধ্যে দেওয়া হয়েছে এবং তারা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। শুধু বিল্ডিং নয়, স্বাস্থ্য দপ্তরে মানব সম্পদ সৃষ্টির কিন্তু আমরা ব্যবস্থা করছি। এখানে নার্সিং যারা অফিসার আছেন তাদের জন্য, আগে নার্স বলা হতো, আমরা কিন্তু নাম চেঞ্জ করেছি এখন নার্সিং অফিসার, এবং 175টি শূন্য পদে তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 152 জনকে আমরা লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে এর মধ্যে। এছাড়া চুক্তির মাধ্যমে 100 জন নার্সিং অফিসার নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে। রোগীর উন্নয়ন যাতে আরো ভালো উন্নত পরিষেবা দেওয়া যায়, 433 জন নার্সিং অফিসারের পোস্ট সৃষ্টি এবং পূরণ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 308 জন মাল্টিটাস্কিং গ্রুপ পদের নিয়োগপত্র অলরেডি প্রদান করা হয়েছে। তাছাড়াও প্রায় 1158 জন উপরোক্ত পদে নিয়োগের কাজ প্রক্রিয়াধীন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে অর্থাৎ এজিএমসি ও জিবিপিতে কিডনি রোগীদের ওপিডি ও সুপার স্পেশালিটি ব্লক এবং কিডনি প্রতিস্থাপন চালু হয়েছে। ক্যান্সার রোগীদের রোগ নির্ণয়ের জন্য উচ্চমানের রেডিও ইমেজিং ডিভাইস, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি এবং ডিজিটাল এক্স-রে স্থাপন করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতালের শয্যা সংখ্যা, এটা নিয়ে প্রায়শই কথা হয়, এর আগেও কথা হয়েছে, 727 থেকে, আমি নিজেও যখন গিয়েছি, আপনি সেগুলো আপনার সময় সেটা ছিল, কিন্তু আমি এসে সেখানে যাওয়ার পরে আমি যখন দেখলাম শেষ নেই, আপনিও দাঁড়িয়েছেন হয়তোবা, কিন্তু সেখানে 1413 করা হয়েছে। গত পরশুদিন আমার সাথে সেক্রেটারি মহোদয়ের কথা হয়েছে, উনি বলছেন এই জায়গা আছে, সেখানে আরো প্রায় 100 আসন, মানে 100 আসন আরো যাতে বেড বাড়ানো যায় তারও প্রক্রিয়া এখানে চলছে। অলরেডি আমাদের এখানে সুপার স্পেশালিটি ব্লক সুন্দরভাবে, এত সুন্দর সুপার স্পেশালিটি মনে হচ্ছে যেন কর্পোরেট একটা হসপিটাল আমরা আসছি। সেখানে কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরো ইত্যাদি এখানে চালু হয়েছে। কার্ডিওথোরাসিক, ভাস্কুলার সার্জারিও চালু হয়েছে। নিউরো সার্জারি আপনার সময় হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না, কেন আরো বেশি নিউরো সার্জন এখানে আসছে। আমি এর জন্য আপনাকে ধন্যবাদ দেই যে আপনি প্রথম নিউরো সার্জন এখানে এনেছিলেন, যদিও চলে গেছিল, আবার আপনি আমাকে বললেন ওকে চলে গেছে, ওনাকে নিয়ে আসুন, আবার ওনাকে আমি নিয়ে আসলাম। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, যখন যা বলে তাই করে, এবং উইথ ফোল্ডেড হ্যান্ড ইফ যদি বলে, অত্যন্ত সৌজন্যতার সাথে যখন বলে তখন সেই কাজটা আরো সৌজন্যভাবেই আমরা দিই। এর আগে দেখেছেন যারা বিরোধী দলের, এখানে আজকে যারা বিরোধী দলের মেইন বিরোধী দল, আপনারও বিরোধী দলে, তারা চলে গেল, আমি আহ্বান করলাম, তারপরেও ওনারা আসেননি, কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, আমরা জেলা স্তরও এখানে গুমতি জেলা হোক, ধলাই জেলা হোক, দক্ষিণ জেলা হোক, বিভিন্ন জায়গায় ট্রমা সেন্টার আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছিলেন, আমি শুনছিলাম ঘরে, যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করি তাহলে এখানে স্টেট হসপিটালে বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বা আইজিএম এ অনেকটা কম মানে প্রেশার পড়বে, সেই ব্যবস্থা আমরা এখানে করছি। আমরা রাজ্যের 8টি জেলায় 50 শয্যা বিশিষ্ট যেটা মাদকাসক্তি কেন্দ্র স্থাপন করেছি। এর মধ্যে প্রায় 198 কোটি টাকা ব্যয়ে বিশ্রামগঞ্জে নেশামুক্তি কেন্দ্র আমরা সেখানে গড়ে তুলছি। রাজ্যের সার্বিক যে উন্নয়ন, তার জন্য 100টি হেলথ সেন্টার আমরা নির্মাণের জন্য 30 কোটি টাকা আমরা অনুমোদন দিয়েছি। এবং এখানে অনেক আছে, আমার আগে বক্তারা যেহেতু বলেছেন, আমি আর বেশ কিছু বলছি না এই বিষয়ে, স্বাস্থ্য বিভাগে এইবারের বাজেটের যে পূর্ত দপ্তরের কথা যদি আমি বলি, সেখানে দেখা যায় কেন্দ্রীয় সরকার রাজ্যের 923 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে।
যার মধ্যে 2018 সাল থেকে এখন পর্যন্ত 409 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। এবং রাজ্যে মোট জাতীয় সড়কের সংখ্যা আমরা জানি যে 6টা এবং আরো 4টি নির্মাণের অনুমোদন রয়েছে। তা আমরা চেষ্টা করছি যে সবকটাই যেন, এর মধ্যে 4টা যে ইন প্রিন্সিপাল অনুমোদন দিয়েছিল, সেটার মধ্যে একটা যেটা কমলপুর, আমবাসা এবং ডুম্বুর হয়ে সেটা শান্তির বাজার যায়, সেই বিষয়ে আমি দিল্লিতে কথা বলেছি। যানজট নিরসনের জন্য আমি মাননীয় আমাদের এই অর্থমন্ত্রীকে আবার ধন্যবাদ দেব যে এখানে যানজটের যে এমন অবস্থা আগরতলা শহরে বিশেষ করে, সেখানে এটা আগরতলা এবং উদয়পুরে একটা ফ্লাইওভার নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে 2টি ফ্লাইওভার, আরো ফ্লাইওভার হবে আগরতলায় রাধানগর থেকে IGM হাসপাতাল পর্যন্ত, এবং সেটা 8.5 মিটার সেটা করা হবে, এবং 2.17 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের কাজ পরিকল্পনা করা হয়েছে। তার জন্য 492 কোটি টাকা দিয়েছে। আমি ওনাকে ধন্যবাদ দেব। উদয়পুরের জগন্নাথ চৌমুহনী থেকে খিলপাড়া পর্যন্ত 1.60 কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করার জন্য 355 কোটি টাকা এখানে ধরা হয়েছে। শুধু তাই নয়, আমাদের এখানে প্রধান প্রকল্পগুলোর মধ্যে PM গতি শক্তি প্রকল্পে, যেটা আমি একটু আগে বললাম, প্রায় যে কমলপুর শান্তির বাজার 148 কিলোমিটার সে তার দীর্ঘ, এবং সেইভাবে আমরা যাতায়াতের জন্য আমরা কাজ করে চলছি। এবারের বাজেটে আমি অনেকগুলো পেজ উল্টে নিয়েছি, কারণ অনেকে দেখলাম যে একজন কাইতে হয়ে গেছে। 55টি নতুন মিনি মোবাইল ব্যাটারি চালু করা হবে। এতে করে ব্যয় 4,50,00,000 টাকা রাখা হয়েছে এই বাজেটের মধ্যে। বামুটিয়াতে নতুন দুগ্ধ উৎপাদন প্রকল্প স্থাপন করা হবে, এতে করে 2 কোটি টাকা রাখা হয়েছে। 59টি জেলায় মৎস্য চাষ, সেখানে অ্যাওয়ারনেস এবং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, প্রায় 8,82,00,000 টাকা তার মধ্যে রাখা হয়েছে। কৈলাসহর ও উদয়পুরে 2টি মাল্টিপারপাস স্পোর্টস ইনডোর হল নির্মাণ। গন্ডা তুইসা ও কাকরাবনে সিনথেটিক ফুটবল টার্ফ বসানো হবে। বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে 200 শয্যা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল নির্মাণ। 50টি ওপেন জিমনাসিয়াম স্থাপন। আগরতলা ভুলাগিরিতে গ্যালারি ও আন্তর্জাতিক মানের সুইমিং পুল, প্রাকৃতিক ফুটবল মাঠ, মাল্টিপারপাস স্পোর্টস হলের করে সেইভাবে সেই সুবিধা গড়ে তোলার সেই বাজেটে রাখা হয়েছে। চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় 20,485 হেক্টর জমিতে রাবার চাষ, 10টি রাবার প্রক্রিয়াকরণ যে কেন্দ্র এবং 3টি 100 শয্যা বিশিষ্ট জনজাতি হোস্টেল স্থাপন এবং 50 শয্যা বিশিষ্ট 60টি ST হোস্টেল নির্মাণ করার প্রবিধান এখানে রাখা হয়েছে। রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তির উন্নয়ন, এই বিষয়ে আমাদের যে লেবার মিনিস্টার উনি বলেছেন যে রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তির উন্নয়ন এবং সুরক্ষার জন্য 1.20 কোটি টাকা ব্যয় করতে চলছে, এবং সংখ্যালঘু অধ্যুষিত যে গ্রামগুলো আছে সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, তার জন্য 5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবারের বাজেটে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে সংখ্যালঘু অধ্যুষিত যে ব্লকগুলো আছে সেখানে আর্থসামাজিক যে ইনফ্রাস্ট্রাকচার তার ডেভেলপমেন্টের জন্য 20 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের যাদের প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ড প্রদানের জন্য 9.35 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আরেকটা বিষয় আমার মনে হয় এর জন্য বারবার যত কম দেব ততই বোধহয় কম হবে, যে মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব যে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার এই আগরতলার মধ্যে স্থান করবে। যারা বাইরের থেকে আসে আগরতলার মধ্যে, এখানে এসে আটকে পড়ে, থাকার জায়গা নেই, খাওয়ার সমস্যা, তার জন্য এই ভারত মাতা ক্যান্টিন কাম নাইট সেন্টার সেখানে তার ব্যবস্থা রাখবে। কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার জন্য হাপানিয়ার যে আন্তর্জাতিক মেলা গ্রাউন্ড সেখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে, তাতে ব্যয় রাখা হয়েছে এই বছরের জন্য 15 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে পুরনো যে থানাগুলো আছে সেইগুলোকে
নতুন করে যদি করা যায় তাহলে ওখানে যারা মানে ইন্সপেক্টর থেকে শুরু করে যারা পুলিশ কর্মীরা আছে, এএসআই হোক যারা আছেন, তাদের কি হয়, বাইরে যেতে অনেক দূরে যায়। যদি ওইখানে মাল্টি স্টোরিড বিল্ডিং করা যায় তাহলে এক তো ফিল করবে যে আই এম এট হোম, তো তারা নিচেও কাজ করবে আবার উপরেও থাকবে। তো সেইভাবে আমরা পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, বিলুনিয়া থানা, বাইখোড়া থানা, বাগবাসা থানা, মধুপুর থানা, এইগুলোর জন্য নতুন ভবন নির্মাণ করার জন্য এই বাজেটে রাখা হয়েছে। আগামী বার আস্তে আস্তে করে আমরা অন্যান্য জায়গাগুলো আমরা দেখব। ফায়ার স্টেশন নিয়ে প্রায়শই বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে, আমার এখানে ফায়ার স্টেশন নেই। রানীর বাজার ফায়ার স্টেশন, ঋষ্যমুখ ফায়ার স্টেশন, করবুক ফায়ার স্টেশন, কিল্লা ফায়ার স্টেশন, ছৈলাংটা ফায়ার স্টেশন, ফটিকরাই সেটা কাঞ্চনবাড়ির ফটিকরাই ফায়ার স্টেশন, টাকারজোলা ফায়ার স্টেশন, পেচারদল ফায়ার স্টেশন, তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের জন্য নতুন বিল্ডিং তৈরি করা হবে এবং এই বাজেটে তার উল্লেখ করা আছে। উদয়পুর, অমরপুর, ধর্মনগর ফায়ার স্টেশন, ধর্মনগর ফায়ার স্টেশনে এবং গুমতির বিভাগীয় ফায়ার অফিস পুনর্নির্মাণের কাজ নেওয়া হবে। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, কুমারঘাট এবং উদয়পুরে জোনাল অফিস এবং ল্যাবরেটরি স্থাপন করা হবে। এর জন্য 10 করোড় রাখা হয়েছে। মোহনপুর, কল্যাণপুর, বিশালগড়, মনুঘাট এবং যতনবাড়িতে নতুন আমাদের মাননীয় আমাদের মন্ত্রী অলরেডি বলেছেন যে মোটর স্ট্যান্ডের বিষয়ে, সেখানে এই যে জায়গাগুলো বললাম এর মধ্যে 10 কোটি টাকা রেখেছেন। এখানে ত্রিপুরার বিভিন্ন স্থানে 250টি সোলার হাইমাস্ট স্থাপন করা হবে। রাজ্যের সরকার সমস্ত পানীয় জলকে, পাম্পকে সৌরশক্তির সাথে যুক্ত করার সংকল্প নিয়েছে এবং এই বাজেটে সেটা আমরা দেখতে পাচ্ছি। বিগত বছরগুলোর বাজেট পর্যালোচনা করে যদি আমরা দেখি, রাজ্যের বাজেট বরাদ্দ এই সরকারের সময়কালে প্রতি বছরই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 2017-18 অর্থ বর্ষে বাজেট বরাদ্দ ছিল 15,956.56 কোটি টাকা। বর্তমানে 2025-26 অর্থবর্ষে রাজ্যের প্রস্তাবিত যে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়ে সেটা 32,423 কোটি টাকা হয়েছে, যা শতাংশের হিসাবে 103.21%। এই বৃদ্ধি থেকে এটা কিন্তু প্রমাণ হয় যে প্রকৃত অর্থে আমাদের এই বাজেট জনকল্যাণমুখী এবং রাজ্যের সার্বিক যে উন্নয়ন, আমি সেই উন্নয়নের জন্য একটা দৃষ্টান্তমূলক সাহসী পদক্ষেপ আমি বলবো। আমি আবারও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় গত 21শে মার্চ 2025-এ এই বিধানসভায় 25-24 অর্থ বছরের যে বাজেট পেশ করেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং এটি সর্বসম্মতক্রমে এই সভায় গৃহীত হবে বলে আমি দৃঢ় আশা ব্যক্ত করছি। তোর সঙ্গে বিরোধীদের যে আমি বলবো যে বিরোধিতা না করে এটাকে সাপোর্ট করুন, আশা করি আপনারা সেটা করবেন। আবারও আমি বাজেট অধিবেশনে মাননীয় বিধায়িকাগণকে উৎকৃষ্ট মানের ভাষণ আপনারা এখানে দিয়েছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কেও আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের উন্নয়ন এবং তার দিশা আপনি প্রাঞ্জল হয়ে বুঝিয়ে নিয়েছেন। সবার পরবর্তী কার্যসূচি ছিল 25-26 অর্থ বছরের ব্যয় বরাদ্দের সাধারণ আলোচনা হয়ে গেল। এখন আলোচনার এখানে শেষ হয়ে গেছে আজকে সাধারণ আলোচনা। 25-26 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা যে সকল মাননীয় সদস্য যখন আলোচনা করেছেন আমাদেরকে প্রত্যেক অভিনন্দন আছে। এখন ব্যয় বরাদ্দ এবং ছাঁটাই প্রস্তাবগুলোর প্রেক্ষিতে আলোচনা শুরু হবে। মাননীয় সদস্য অনুরোধ করছি ওনারা যেন ওনাদের আলোচনা নির্দিষ্ট ছাঁটাই প্রস্তাবগুলো সীমাবদ্ধ রাখেন। এখন এই মাননীয় সদস্য শ্রী গোপাল রায় মহোদয়কে আলোচনা শুরু করার জন্য আমি আহ্বান রাখছি। আপনার কিন্তু একটাই আছে গোপাল বাবু, এবং সময় আমি আপনাকে বারবার